হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম আমাদের পডকাস্টে। বলো, কতদিন পর করতেছি, কে বলতে পারবে? আপনি বলেন কতদিন পর ডাউনলোড আপনার করছেন গোল প্লে আপনি? বাটন চলে আই আসছে। গেস কোনো ধারণা নেই। 30 দিন আই গেস। হ্যাঁ, মেইন বেশ দোষ অনেক। এনায়েতের। এনায়েত অ্যালগোরিদম বলতে আমরা তো মেইন দোষ অলওয়েজ আমার। মেইন দোষ আমার কি, আমার জ্বর উঠছে দেখে আমি কালকে থেকে আজকে পডকাস্টটা শিফট করছি, এই জন্য আমার দোষ। আয় আরো আল্লাহ। আগে পডকাস্ট হইতো, বাট এনায়েতের কারণে একটু দেরি করে শুটিং করতে আমার হচ্ছে। কারণে না, কার অনলাইন প্রেজেন্স এখন পুরাপুরি জিরো হয়ে গেছে, একবার আপনারা চিন্তা করেন। গোল প্লে সব বাটনটা পাওয়ার পরে তো ঠিক করছিল ভিডিও আর একটু করাটা ছাইড়া দিবে, এখন এটাই। গোল প্লে বাটন চলে আমি যে আসছে, ফারহান ভিডিও, ভাই কিছু বলেন, হ্যাঁ। এটাই, এটা যাদের নাই তাদেরকে আর কি বলবো এটা। আপনারা আহ যাদের নাই আপনারা বুঝতে পারবেন না, তেমন তেমন ইয়ে না। কখনোই অবশ্য আমার মনে হয় না যে আনবক্সিং টাইপ কিছু করব। তো ওই ওই দিক তো নাই। বা আমি যখন আমার 3 লাখ সাবস্ক্রাইবার হয়েছিল, তখন আমি একটা থ্যাংক ইউ ভিডিও, 3 লাখ বা 4 লাখ, আমি একটা থ্যাংক ইউ ভিডিও করছিলাম, লাইক 3 লাখ স্পেশাল। হুম। তারপর থেকে আর তাও করি নাই। এরপর তো 4 লাখ বাজলাই। এখন যে জিরো ফিল, এটা জিরো ডিফারেন্স। বাট গোল্ড প্লে বাটন আপনারা যারা জানেন না, আপনারা তো কখনো সামনাসামনি জানতে পারবেন না, আমি আপনাদের জানাই দিই। গোল্ড প্লে বাটন অনেক ভারী, সেটা আপনারা যদি দেওয়ালে লাগান, আমার দেওয়ালে যে সাদা ইয়ে সিমেন্ট সহ গোল্ড প্লে বাটন পড়ে গেছিল। তো দেওয়ালে লাগানো নট রেকমেন্ডেড। হুম। ভেরি, মানে খুবই ইম্পর্টেন্ট একটা নোটিস ছিল, খুবই, গোল্ড প্লে বাটন সবার কাজে আপনি আসবে। আঠা দিয়ে দেয়ালে লাগাবেন না, এটা লাইফে লাগবে কিন্তু গাইস এক সময়। ওটাই আপনার অবশ্যই জীবনের জন্য একটা খুব ইম্পর্টেন্ট লেসন। সিলভার প্লে হ্যাঁ। বাটন আপনি লাগাইতে পারেন, খুব হালকা জিনিস। এটাই সম্ভবত লাস্ট বাটন যেটা আমি পেতে পারছি। এর পরেরটা 10 মিলিয়ন হবে হওয়া না নাকি? মানে এরপরটা অনেক দূরে, অনেক বেশি হওয়াটা দূরে মনে সম্ভব হয়, না। রাইট? 50 লাখ হওয়া কখনো সম্ভব না। তো এটাই শেষ। আরো কিছু সমস্যা এক নেই। লাখের না, আসতে টেন পারে। মিলিয়নে দিবে না, 10 মিলিয়নে দিবে তো। 10 মিলিয়নে দিবে, হ্যাঁ 10 মিলিয়ন টেন একটা দেয়। মিলিয়ন হ্যাঁ, ওটা টেন ইংলিশে মিলিয়নে কন্টেন্ট ইয়েতে আপনার, বানালে দেয় না? ইজি পেয়ে যাবেন। 5-এ দেয় না, না 50 লাখে? 5-এ দেয় না। পাঁচে দেয় দুই না। মিলিয়নে আপনাকে একটা কাস্টমাইজড রোবট দিতে পারে, যেটা রাফসান্দা ছোট ভাই পাইছে। 2 মিলিয়ন হইলেও হইতে পারে। আর যে যে স্টাইলে আমি এখন আগাচ্ছি, 1 মিলিয়নের থেকে কমেও যাইতে পারে। আনসাবস্ক্রাইব করে দে। যাক, কি অবস্থা ভালো। বলো, তোমাদের জীবন কেমন যায়? হ্যাঁ, আপডেট কি? আপডেট এনায়েত বল, এনায়েত আপডেট তো আপডেট কি? আমার তো আপডেট আর কি, আমার আপডেট একটা তো আপডেট, এটা বলা যাবে না। এই সাদমান আটকাই গেছে কেন? আছি তো, আমি বেঁচে আছি। ও ও, সাদমান কেন জানি আমার আটকাই গেছে, স্ক্রিন, ওকে হ্যাঁ এখন ঠিক ঠিক আছে। আছে। বেঁচে আছি। আরেকটা হচ্ছে মাঝখানে থাইল্যান্ড ট্যুর দিছিলাম। এখন ওই যে যে সময় পুরা বাংলাদেশের অর্ধেক থাইল্যান্ডে ছিল, ওই সময় আমিও থাইল্যান্ডে ছিলাম ফর সাম তুমি কি রিজন। কোল্ড প্লে দেখছো? না, কোল্ডপ্লে আমি দেখি নাই, কোল্ডপ্লে দেখার জন্য তো আমার কোনো ইচ্ছাও ছিল না। আমি আসলে কনসার্টের মানুষ না। এড কনসার্ট, শিরান দেখছো? না তুমি কিছুই দেখি থাইল্যান্ড নাই গেছো ভাই। কি জন্য ওই সময় তাহলে? আমি গেছি থাইল্যান্ড ঘুরতে। থাইল্যান্ডে মানুষ এমনি ঘুরতে যায়, বহুত জায়গা আছে ঘুরতে, আমি কখনো থাইল্যান্ড যাই নাই। Okay. আমি আমার বউ দেখ, দুজন গেছি। এবং আমাদের আহ, পূর্ণতার জন্মদিন ছিল, আর হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, এই দুইটা এক সপ্তাহ গ্যাপে। সো দুইটা উপলক্ষকে একসাথে করে প্রায় 10 দিনের একটা ট্যুর, থেকে 25 জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত ছিলাম। নাইস। আর ইন্টারেস্টিং হচ্ছে 3-4 তারিখ এই 2 দিনই হচ্ছে কোল্ডপ্লের কনসার্ট হয়েছে ব্যাংককে। অ্যান্ড মানে আপনি যদি টিকিট প্রাইস হিসাব করেন, আমরা দেখতেছিলাম আর কি, যে 4 ফেব্রুয়ারি টিকিট কাটলে যেই প্রাইস, 5 ফেব্রুয়ারি টিকিট কাটলে তার থেকে 20,000 টাকা বেশি পড়তেছে। তার কারণ ওই সবাই কোল্ডপ্লের কনসার্ট দেখে 5 তারিখ ব্যাক করবে। তো এত মানুষ, এত মানুষ কোল্ডপ্লের কনসার্ট দেখতে গেছে। তো আমি এমনিতে যখন ব্যাক করতেছিলাম, তখন বহুত বাংলাদেশি মানুষের সাথে দেখা হয়েছে, যারা মানে কোল্ডপ্লের কনসার্ট দেখে, আমরা ব্যাক করতেছিলাম ইউএস বাংলা এয়ারলাইন্সে। সো ওইখানে প্রচুর বাংলাদেশি মানুষ একসাথে ব্যাক করতেছে, যারা শুধু আসছে কোল্ডপ্লের কনসার্ট দেখতে। আমার সাথে সৌরদীপের দেখা হয়ে গেছে, বুঝছিস সাদমান? সৌরদীপ আসছে কোল্ডপ্লের কনসার্ট দেখতে। সো ওরা জেনারেলি যেটা বলে, ইভেন অনেক মাল্টি ন্যাশনাল কোম্পানির মানুষজন হচ্ছে জাস্ট, মানে দলে দলে কোল্ডপ্লের কনসার্ট দেখতে গেছে, জাস্ট কোল্ডপ্লের কনসার্ট দেখবে। কোল্ডপ্লের কনসার্ট ভিজুয়াল এক্সপিরিয়েন্স সবাই বলে অনেক আলাদা। মানে ওইখানে যেরকম ভাবে ওরা, আমি মানুষের মুখে শুনছি আর কি, আমি নিজে তো যাই নাই। হঠাৎ করে নাকি হচ্ছে অনেকগুলা সোলার পাওয়ার ড্রোন ছড়ায় যায়, লাইট ইয়ে করে ওই করে। মানে আর কোল্ডপ্লে নাকি নেচারের অনেক বেশি সাপোর্টার, সো ওরা হচ্ছে যে অনেক রিনিউয়েবল এনার্জি অনেক সাপোর্ট করে, এই সেই। তারপরে হাতের মধ্যে আহ হাতের মধ্যে অনেকে যে ব্রেসলেট টাইপের লাইট জ্বলে, এগুলো একসাথে ইয়ে করে। তারপরে হঠাৎ করে একটা এলিয়েন, তারপরে এআই দিয়ে আরো কত কিছু জানি করে, জাস্ট একটা কনসার্ট না, পুরো একটা ভিজুয়াল এক্সপিরিয়েন্স দেয়। ওই ভিজুয়াল এক্সপিরিয়েন্সই হচ্ছে, মানে দেখতে সবাই যায় কোল্ডপ্লের কনসার্টের মধ্যে। আর কোল্ডপ্লের কনসার্ট দেখছে, এরা মনে হয় এখন একটা সোশ্যাল স্ট্যাটাসের একটা প্যারামিটার হয়ে খুবই, গেছে, মেবি। খুবই হ্যাঁ। এটা আই থিঙ্ক মেইন রিজন মানুষ কোল্ড প্লে কনসার্টে যায়, এটা যে হ্যাঁ, আমি কোল্ড প্লে কনসার্টে গেছি এটা বলতে পারার কোল্ডপ্লের জন্য। কনসার্টে গেছি, হ্যাঁ। আমি জানি না, আমার জুনে, জুনে আমার কোল্ড প্লে কনসার্টে, জুন বা জুলাই কোল্ড প্লে কনসার্টে যাওয়ার কথা আমার।
আচ্ছা, এটা কি বাট আপনি আপনি আসলে কনসার্ট দেখতে পছন্দ করেন? এটা কি আপনার ডিসিশন নাকি নাওমি আপুর? দেখে তো আমি মনে হয় না। কনসার্ট দেখতে পছন্দ করি ফর স্পেসিফিক, ধরো এড sheeran আমার পছন্দ, সো এড আচ্ছা। sheeranটা আমি এনজয় করছি। কোল্ডপ্লের দুইটা গান চিনি আমি। ওই যে সবাই So, স্কাই হ্যাঁ, ফুল অফ স্টার্স প্যারাডাইস আর ইয়েলো। আর হচ্ছে ইয়েলো। মোটামুটি ওই দুই তিনটা গান, এটা এর বাইরে আমি কোল্ডপ্লের বাইরে ধরো 3 ঘন্টার কনসার্ট হলে 2 ঘন্টা 40 মিনিট পর্যন্ত আমার কোনো ধারণাই নেই কি হবে। লিপসিং করার মতো এনাফ ওয়ার্ডও আমি জানি না। So, ওইটা, বাট তারপর দেখা যায় আচ্ছা আমাদেরটা ডাবলিনে হবে, আমার কোথাও যাইতে হবে না। হ্যাঁ। বাট হ্যাঁ, ওই এটা সত্যি, আই থিঙ্ক এটা সোশ্যাল স্ট্যাটাসের অংশ এখন কোল্ডপ্লেতে যাওয়া, নর্থ এন্ডের আরো আপগ্রেডেড ভার্সন কোল্ডপ্লে। আর থাইল্যান্ড তো হচ্ছে আপনি জাস্ট যদি কোনো মতে প্লেন ফেয়ারটা জোগাড় করতে পারেন, ওইখানের ভিতরে বাংলাদেশের থেকেও সস্তা। মানে হুম। লাইফস্টাইল আপনি যদি চলেন, খাওয়া দাওয়া থাকা সবকিছুই সস্তা। তো এটা থাইল্যান্ড খুব ট্রিপের তোমার যদি তুমি বলো যে তুমি তো কোল্ডপ্লে দেখো নিছো, তিনটা হাইলাইট বলো আমাদের, যে এই তিনটা কারণে থাইল্যান্ড যাওয়া উচিত মানুষের। হ্যাঁ, প্রথম কথা থাইল্যান্ড খুবই সস্তা। আপনারা শুধু একটু প্লেন ফেয়ারটা কোনোভাবে যদি জোগাড় করতে পারেন, উইচ ওয়াজ অ্যারাউন্ড কত আমাদের সামথিং, আমাদের সামথিং 70 থেকে 80% না পূর্ণতা আমাদের প্লেন। প্লেন ফেয়ার খুবই কত এই যে উনআশি ভ্যারিয়েবল একটা জিনিস, এটা আপনি কখন যাবেন, ওই 79। সময় আর কে যাচ্ছে, এটার উপর। 84। আমাদের ডোমেস্টিক সহ 84। 84 84। এত কেন? আমাদের এটা কি আপ যাওয়া ডাউন, আসা, তারপরে রাউন্ড ট্রিপ? ভিতরে আহ, প্রথমে হচ্ছে ঢাকা থেকে ব্যাংকক। ঠিক আছে, তো হুম ব্যাংককের তারপরে হচ্ছে যে ব্যাংককের মধ্যে একটা এয়ারপোর্ট হচ্ছে যে সুবর্ণভূমি, সুবর্ণভূমি থেকে আমরা আবার হুম। ডনমিয়ং আরেকটা এয়ারপোর্ট আছে, ওইটা থেকে আমরা গেছি ফুকেট। তো একটা ডোমেস্টিক, আর ডোমেস্টিকের ভিতরে হচ্ছে আপনার ওই যে 20 কেজি লাগেজ একটা আলাদাভাবে ইয়ে করতে হয়, বুকিং টাইপের দিতে হয়। জি। দেন হচ্ছে ফুকেট থেকে ফিফি আইল্যান্ডে আমরা গেছি, ফিফি আইল্যান্ড পর্যন্ত ওইটা ফেরি দিয়ে যাওয়া যায়। ফেরি দিয়ে যাওয়ার পরে আবার ফিফি আইল্যান্ড থেকে ক্রাবিতে আমরা গেছি, ক্রাবি নামে একটা জায়গা আছে, সো ওইটাও ফেরি দিয়ে। দেন ওকে, ক্রাবি সো থেকে একটা আবার, হলো সস্তা, তার বাকি দুইটা কি তোমার আইটিনারি দরকার নেই? ও আচ্ছা, ক্রাবি থেকে ব্যাংককে আমরা আবার ফ্লাইটে গেছি, মানে আমাদের দুইটা ডোমেস্টিক ফ্লাইট ছিল ওই তো, মানে আমাদের দুইটা ডোমেস্টিক ফ্লাইট ছিল, এটাই বলতেছি। ওকে, ঠিক আছে, একটা হলো ব্যাংকক, থাইল্যান্ড বাংলাদেশ থেকে সস্তা ও একটা, আচ্ছা, তারপর সরি সরি। সেকেন্ড রিজন। আচ্ছা আচ্ছা, মানে যদি হচ্ছে কেউ এই এই প্লেন ফেয়ারটা ইয়ে করতে পারে, এইটা একটা জিনিস। তারপরে হচ্ছে আমার কাছে মনে হয় ব্যাংকক, সরি মানে থাইল্যান্ডের মধ্যে মানুষজন যায় যেই সব অন্য মানুষদের দেখছে করতে, বা যেসব জায়গা ঘুরতে দেখছে করতে, ওই রকম জায়গাগুলা বাদ দিয়া একটু নিজে রিসার্চ করে থাইল্যান্ডে ঘোরার মতন আর কি কি আছে এগুলো যদি একটু দেখতে যায়, তাইলে আই গেস আরেকটু বেটার এক্সপিরিয়েন্স সবাই পাইতে পারে। সাপোজ যেমন আপনি যদি পাতায়াতে যান, পাতায়াতে যায় সবাই হচ্ছে যে কই যাবে, ওই ইয়াতে ওয়াকিং স্ট্রিট দেখতে যাবে, পাতায়ার বিচ দেখতে যাবে, ঠিক আছে। সো আমরা দেখতে গেছি, ওগুলোও দেখতে গেছি, কিন্তু আমরা আরেকটু খুঁজছিলাম, আমি নিজেই একটু দেখলাম যে পাতায়ার মধ্যে আপনার স্যাংচুয়ারি অফ ট্রুথ নামে একটা খুব ম্যাজেস্টিক একটা স্ট্রাকচার আছে, যেটা পুরাটাই হচ্ছে কাঠ দিয়ে বানানো, একদম নিচের থেকে উপর পর্যন্ত ফুল উডেন স্ট্রাকচার। ইভেন ওরা কোনো পেরেক পর্যন্ত ইউজ করে নাই, মানে পুরা বিল্ডিং বানানো একটা, এত বড় বিল্ডিং। ঠিক আছে, মানে ওরা কোনো কখনোই পেরেক। একটা গোল্ড প্লে বাটন লাগাইতে পারবে না। ওইখানে গোল্ডেন বাটন লাগাইতে পারে। ওইখানে ওইখানে হচ্ছে ভাই জানেন, মানে আমরা ইয়েতে পড়ছিলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং এর একদম ফার্স্ট ইয়ারে পড়ছিলাম। ওইখানে বিভিন্ন ধরনের কাঠের জয়েন্ট আছে, কাঠ হচ্ছে বিভিন্ন জয়েন্ট হুম, করে করে, কাঠের বিভিন্ন জয়েন্ট আছে যেটা কাঠ নিজেই নিজেটা সাস্টেইন করতে পারে, বিশাল বড় যত বড় স্ট্রাকচারই করেন, কাঠকে স্পেসিফিক ভাবে আপনি যদি জয়েন্ট করে ফেলতে পারেন, তাইলে আপনি ওই কাঠ নিজেই নিজের স্ট্রাকচারে দাঁড়ায় থাকবে। সো স্যাংচুয়ারি অফ ট্রুথ এটা একটা খুবই জোস একটা জায়গা ছিল। তারপরে আমরা মিনিসিয়াম নামে একটা জায়গায় গেছিলাম, যেটাতে খুব বেশি মানুষ ভিজিট করে না, ওইখানে হচ্ছে যে বড় বড় স্ট্রাকচারের মিনিয়েচার ভার্সন রাইখা দিছে। আহ, ওইগুলা আরো বেশি যত্ন করতে পারতো হয়তো ওরা, কিন্তু যে জায়গাটা সুন্দর, আপনারা চাইলে যাইতে পারে যারা একটু একটু হিস্ট্রি ঘাঁটতে পছন্দ করেন বা এরকম যদি হয়। আর একটা জায়গা, হুম, শপিং মল গুলো গুলা খুবই ইন্টারেস্টিং ওইখানে। সো আমার কাছে মনে হয় যে সেকেন্ড যদি পয়েন্ট বলতে বলেন যে হাইলাইটিং পয়েন্ট, সেটা হচ্ছে যেগুলা খুবই জনপ্রিয় জায়গা, পপুলার জায়গা, ওইগুলা ছাড়া একটু নিজে রিসার্চ করা, অন্য জায়গাগুলোতেও একটু রিস্ক নেওয়া হইলেও দেখতে যাওয়া আমার মনে হয় ভাল লাগবে সবারই। আর থার্ড পয়েন্ট যেটা বলবো, অফকোর্স থাইল্যান্ডের আইল্যান্ড যেগুলো আছে ওগুলাতে ডে লং ট্যুর, এটা কোনোভাবেই মিস করা উচিত না। এবং আপনি যদি সুইমিং জানেন আপনার জন্য অনেক ভালো, আপনি অনেক এক্সপিরিয়েন্স নিজের লাইফে নিতে পারবেন। আমি নিজে সুইমিং জানি না দেখে আসলে অনেক এক্সপিরিয়েন্স মনে হয় যে আমি নিতে পারি না। আমি স্নরকেলিং করি নিচে, নৌকার নিচে ওই হ্যান্ডেল ধরে দাঁড়ায় থাকি, জাস্ট দাঁড়ায় থাকি, দাঁড়ায় নিচে চশমা পরে নিচে দেখি কি আছে। বাট তাও বেশ ভালো। তবে আমি ভয় পাই কোনো মাছ টাছ আশেপাশে গা শির শির করে দিয়ে গেলে, আমার ভয় লাগে। স্নরকেলিং আমার জন্য না অ্যাকচুয়ালি।
বাট আমি স্কুবা ডাইভিং করছিলাম মালদ্বীপসে। আমার কাছে মনে হয় সুইমিং শিখা যদি কেউ যাইতে পারে তাইলে থাইল্যান্ডের আইল্যান্ড ট্যুরগুলো অনেক বেশি ইন্টারেস্টিং হয়। সো এই তিনটা জিনিস আমি বলবো যে হাইলাইটিং পয়েন্ট থাকবে এবার আমার থাইল্যান্ড নাইস, ট্যুরের মধ্যে। নাইস। আপনি কি থাইল্যান্ডে আমি করছেন? আপনাদের লাইফে কি কি আপডেট গেছে বলেন না। হ্যাঁ ফার্ম ভাই বলেন, আপডেটস গুলো বলেন, শুনি কি করছেন এক আমার মাস। জীবনে কোনো আপডেট নাই, আমি কিছুই করিনি আদার দেন আমাদের নতুন এজেন্সির কাজকর্ম ছাড়া এবং ইংরেজি পডকাস্ট রেকর্ড করা ছাড়া ও হ্যাঁ, আপনি তো তেমন। এখন ইংলিশে খেলা আমি হচ্ছে এখন। বাংলা গুড কথা মুভ। বলতে আমার একটু কষ্ট হচ্ছে এখন। এটা কবে আপলোড এসব হবে? আচ্ছা বাংলা 14ই ফেব্রুয়ারি, পডকাস্ট, আচ্ছা না স্টিল একটু ডিস্টেন্স আছে। সব বাংলা পডকাস্ট টডকাস্ট কিভাবে যে করে মানুষ, এটা ভালোই চলতেছে। ভিউ ইজ 1/4 অফ বাংলা, সো বাংলা ভিডিও যদি ধরো 100 মানুষ দেখতো, এখন হয়তো 40 জন দেখতেছে বা 30 জন দেখতেছে, এইরকম অবস্থা। আহ, দেখা যাক, আরো পুরা বছর চালালে বুঝতে পারবো যে আসলে কি হয়, আদৌ আপনার আবার ইংলিশ ইংরেজিতে পডকাস্ট ফেরত যাওয়া চ্যানেলের উচিত নাম নাকি। কি? নাম নাই কোনো, সেন্টার চ্যানেলে আপলোড হচ্ছে। ও খালিদ ফারহানি আপলোড হচ্ছে? আমি তো হ্যাঁ। কোনো সময় দেখি আসেই তো না সামনে। কেন? আমি একটু ইরেগুলার হয়ে গেছি, আর একটু রেগুলার হওয়া উচিত, বাট এমনিতে সবকিছু ভালো চলতেছে, বেশ ফান হচ্ছে। সামার আসতেছে, সো আমি গাছপালা অনেক লাগানোর সুযোগ আসতেছে, প্রায় অলমোস্ট চলে আসছে। তো এটা নিয়ে অনেক কাজকর্ম করা হচ্ছে। আমার জীবনের প্রথম আমি মানে আমার ফার্স্ট বিদেশ ভিজিট মনে হয় থাইল্যান্ড ছিল। তো ও, অনেক অনেক আগে, তখন আমি বাঘ দেখতে বাংলাদেশ থেকে গেছিলাম। গেছিলেন? হ্যাঁ, বাঘ ও, দেখতে গেছিলাম। আমি ফুকেট গেছিলাম, তো ফুকেটের থেকে একটু বাইরে একটা জায়গায় বাঘ দেখার একটা ব্যাপার ছিল, ওখানে গেছিলাম। হ্যাঁ, মজা ছিল। সাদমান, বলো জীবন কেমন যায়? জীবন আলহামদুলিল্লাহ বেশ ভালো যায়। আপনারা যখন কোল্ড প্লে কনসার্ট বলতেছিলেন তখন পুরো হুম, ফেসবুক ফিডটাতে তিনটা জিনিস ছিল। এক হুম, হচ্ছে কিছু মানুষ যাচ্ছে হচ্ছে কোল্ড প্লে কনসার্টে, কিছু মানুষ যাচ্ছে হচ্ছে ঢাকা মেকার্সে, আর কিছু হ্যাঁ। মানুষ হ্যাঁ। যাচ্ছে হচ্ছে বই মেলাতে। মাঝখান দিয়ে ট্রেড ফেয়ারও যে চলতেছে ওটা চলতেছে নিজের মতো করে। তো এই তিনটা কাহিনী দিয়ে আমি ফেসবুকে অনেক দিন ধরে টাইম লাইনটা দেখলাম আর কি। তো বই মেলা এখনো যাওয়া হয়নি, বাট আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। আর এখন যেহেতু মেট্রোটা হয়েছে একদম বাসার এখান থেকে একদম টিএসসি একদম ঠিক হুম। বইমেলার পাশে যেয়ে ল্যান্ড করবো আর কি। তো ওইটাতে আমি লুকিং ফরওয়ার্ড যে কবে আসলে যাওয়া হবে। এনায়েত কি গেছিলি বইমেলাতে? ওই মেলার সামনে দিয়ে আমি প্রত্যেকদিনই আসা যাওয়া করি, কিন্তু ভিতরে যাই ঢোকা হয় নাই আর কি। ঠিক আছে। এটাই হ্যাঁ। এটাই লাইফ, এভাবেই চলতেছে। তোমার সো হ্যাঁ বলেন ফার্ম ভাই। তোমাদের কি মনে হয় বইমেলা খারাপ হয়ে গেছে, নাকি আমাদের বয়স হয়ে যাচ্ছে দেখে আমাদের মনে হয় বইমেলা আর আগের মতো নাই? প্লিজ গো হেড ফার্স্ট এনায়েত, তারপর আমি। আমি কি গো। বলবো, আমার না এইবারের বইমেলার মানে যেসব বই টই বের হইছে, এরপরে আমি কিছুটা হতাশ বইমেলার উপরে। যে এখন হুম। এখন মানে একটু হইলেও আমার একটু গায়ে বাঁধে যে আমি বইমেলা একটা বই পাবলিশ করছি, এটা মানুষটা বলবো, কারণ বইমেলাতে আরো অনেক এরকম বই পাবলিশ হইতেছে যেটা আসলে স্ট্যাটাসটাকে খুব নামায় দিতেছে। যাই হোক, আমি জানি না। আমি এটা ডেফিনেটলি ট্রু, যেটা আগের থেকে অনেক অনেক বেশি পরিমাণে বাড়ছে এই বইমেলাতে। অ্যাটলিস্ট আমি বলবো যে হচ্ছে কোনো কন্টেন্ট ক্রিয়েটর যদি জাস্ট কিছু ফলোয়ার টলোয়ার হয়, সাথে সাথে তার একটা বই পাবলিশ করার জন্য মানে প্রকাশকরা একদম উইঠা পইরা লাগে। এইটা অনেক বেশি বাড়ছে এই ইয়েতে। এবং মানে খুব ট্রেন্ডি ট্রেন্ডি কিছু জিনিস নিয়ে যারা এখন ফেসবুকে খুব ট্রেন্ডে আছে, ওদেরকে দিয়ে জাস্ট বই লেখানো, এইটা একটা খুব বড় ট্রেন্ডে পরিণত হয়েছে। আমি বলতেছি না এটা খারাপ নাকি ভালো, বাট আমার কাছে মনে হয় এই ট্রেন্ডটার কারণে আমি নিজে এখন বইমেলার একজন বইয়ের লেখক হিসেবে যতটা আগে খুব প্রাউড ফিল করতাম, আমার ওই ফিলিংসটা অনেক মানে অনেক ডাইলিউটেড হয়েছে মানে আগের তুলনায়। সো এই এই আর কি। সাদমান, ইন্টারেস্টিং। একজন বই এক্সপার্ট হিসেবে তোমার মোটে বই এক্সপার্ট না, বাট হ্যাঁ। বই এক্সপার্ট। জিনিস হচ্ছে এটা ভাই, কয়েক বছর ধরে যে এই শুনতেছি যে আমরা সব গোল্লায় যাচ্ছি। আই গেস গোল্লায় অলরেডি গেছিও, হ্যাঁ, অলরেডি এখানে এখন আমরা আসলে। বসবাস করি। হুম, হুম। তো এটাই চলতেছে না আমার কাছে এখন জিনিসটা। হ্যাঁ ভাই হবে, প্রতি বছর রিটার্ন একটু হালকাও হবে। সবাই বলবে সাহিত্য গেল গেল গেল, তারপর সবাই বলবে যে ওই তো অত বছর উনারা তো কালজয়ী জিনিস লিখে গেছে, তোমরা কেন পারো না? না আমরা নতুন কোনো জিনিস আনবো, না আমরা ভালো কিছু বলবো, আমরা সবসময় বলবো নাই নাই। এইটাই চলতেছে 5 বছর ধরে, সেম রেসিপি আর কি, নিউ ড্রামা এভরি ইয়ার। নতুন বছর নতুন কোনো মানুষের ড্রামা করে, হয় এ ক্যান্সেল হবে নাহলে ও ক্যান্সেল হবে। এইভাবে চলতেছে। অ্যান্ড মোরাললেস মানুষের মাইন্ড সব থেকে বেশি আমার মনে ইনফ্লুয়েন্স হয় সোশ্যাল মিডিয়া দিয়ে। সো বই মেলা নিয়ে আপনি কান্নাকাটি করেন ঠিক আছে, 1 মাস পর সব মানুষ ভুলে যাবে আর কি। সো এইটাই আর কি, আর কিছু না। আচ্ছা, বাট আমি এক্সাইটেড যে আমি কখন যাবো আর কি, পুরোটা ঘুরে দেখতে ভালো বাট লাগে তুমি, আসলে। আমার মনে আছে আমি যখন ছোটবেলায় বইমেলা আসতো সেটা, আমি যারা শুনতেছি তাদের বলছি পার্ট অফ ইট একটা নস্টালজিয়া ফ্যাক্টরও থাকতে পারে, এমন না যে অনেক খারাপ হয়ে গেছে, হইতে পারে আমি অনেক দূরে চলে আসছি বা আমি অনেক বড় হয়ে গেছি দেখে আমার আগের স্মৃতি আরো অনেক বেশি রোমান্টিসাইজ করতেছি। আমার মনে আছে যে পেপারের ভিতরে যখন বইয়ের বিজ্ঞাপন আসতো, তখন সেই বিজ্ঞাপন আলাদা করে
হয় কেটে রাখতাম অথবা লিখে রাখতাম যে এই প্রকাশনীতে এই বই আসবে, আমি যখন বইমেলা যাব এই 10টা প্রকাশনীতে যাইতেই হবে, এবং এই 10টা প্রকাশনী থেকে এই 20টা বই কিনতেই হবে। এখন ইভেন মানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের বই লেখা পার্টটা বাদ দিলেও এইরকম কোনো বই আমার মনে হয় না যে আছে মানুষ যেটা এক্সাইটেড কেনার জন্য, যে এই বই মেলা এই বইটা আসবে, এটা আমি অনেক আগ্রহ নিয়ে কিনতে যাব, এই বইটা আমার কিনতেই হবে, এবং এই বইটা অনেক ভালো, তুই এই বইটা কিনিস। এই এই ডিসকাশন এখন আর মনে হয় হয় না আমার, মানে আমি দেখি না। যেই কারণে ট্রু। যে কারণে আমার মনে হয় যে বই মেলা ব্যাপারটা স্যাড এখন। এটা যে আমার একটা জিনিস খুব অদ্ভুত লাগে যে আমি জানি না আপনারা কতটুকু বই পড়েন, বাট আমি তো একসময় প্রচুর ধুমায় বই পড়ছি। ইটস জাস্ট আমার এখন মনেও নাই যে লাস্ট কবে আমি অনলাইনে বই অর্ডার দিছিলাম। কেন জানি আমি বলতেছি না যে বই পড়া খারাপ, ইটস জাস্ট আমার কাছে এখন মনে হয় পড়ার চেয়ে কাজ করলে আসলে রেজাল্ট একটু বেশি আসে। সো হ্যাঁ, পড়লে ভালো লাগবে, বাট এট দ্য সেম টাইম মনে হচ্ছে ভাই ওই টাইমটা যদি আমি কাজ করি, কিছু প্রডিউস করি, দ্যাট ইজ মোর বেনিফিশিয়াল। এটাই জাস্ট মনে হয় আমার কাছে, মনে হয় যে বই পড়ে আমি অনেক প্রোক্রাস্টিনেট করতে পারতেছি। ভালো লাগে বই পড়তে হুম, ডেফিনেটলি। যেরকম রিসেন্টলি, আমি জানি না কোন বই কিনবে মানুষজন, বাট একটা বই যেরকম আলী আব্দাল যেরকম একটা বুক লঞ্চ করছে, ফিল গুড প্রোডাক্টিভিটি, রাইট? আমার কিউরিওসিটি হচ্ছে। কিংবা আরেকটা লোক আছে ড্যান কো না কি জানি, অনলাইনে ভিডিও বানায় খুব ফোকাস ভাবে। সো এরকম কিছু বই পড়ার ইচ্ছা আছে, বাট আমি এটাও জানি যে এরকম আসলে আরো 100টা বই আমি পড়ছি। ইট হুম। জাস্ট ডিপেন্ডস যে আমি অ্যাপ্লাই করতেছি কতটুকু। সো ইন্টারেস্ট জাগে, বাট আমি জানি যে ওইটা পড়ে আসলে পরিবর্তন হবে না যদি আমি অ্যাপ্লাই না করি, তাই আমি পড়া হচ্ছে না। ইটস লাইক কিরকম যেন এটা অবস্থায় আসছে এখন। বাট এটা তো নন ফিকশন, ইভেন ফিকশনের ওয়ার্ল্ডেও আমি জানি না এনায়েত, তুমি কি ফিকশনে এই বইমেলায় কোনো ফিকশন আসছে যেটা নিয়ে তুমি এক্সাইটেড, যেটা তোমার মনে হয় কেনা উচিত সবার? এনায়েত। হুম। আমার মনে হয় না আমি মানে আগের থেকে কোনো কিছু, আমি যেমন গত দুই বই মেলাতেই আমি বই কিনছি অনেকগুলা, বাট হচ্ছে ওইগুলো আমি অনেকগুলো হলে পড়া শেষ করতে পারি নাই। এই বই মেলাতে আমি জানি না কি করব। বাট যেটা হয় যে আমি জেনারেলি প্রকাশনীতে যাই, যায় আমি বই কিছু উল্টা পাল্টায় দেখি যে আচ্ছা কোনটা হুম। ভাল লাগে, কোনটা ইন্টারেস্টিং আছে। সো ওই রকম আর কি। আর তারপরে আমি যে ডিসাইড করি যে আমি কোন বইগুলা কিনবো। সো অনেকগুলা বই কিনা আছে, আমি এখনো পড়তেছি বা পড়া শেষ হয় নাই। যেমন ইন্টারেস্টিং ভাবে আমি এখন, এটা হচ্ছে সুলতান, সুলতান উপন্যাসটা হাসনাত আব্দুল হাইয়ের। এটা নন সরি এটা ফিকশন, বাট হচ্ছে ভিতরে অনেক নন ফিকশনাল এলিমেন্ট আছে। এস এম সুলতানকে নিয়ে লেখা একটা উপন্যাস। সো এইটা আমি বহুত দিন ধরে পড়ে শেষ করার ট্রাই করতেছি, বাট এখনো শেষ হয় নাই। হুম, কিন্তু মানে এখন দেখা যায় কি বই পড়তে গেলে আমি ডেলিবারেটলি আমি চিন্তা করি যে আচ্ছা এখন আমার বই পড়তে হবে বা এখন বই পড়বো। দেখা যায় যে আগের মতন টাইমটা ম্যানেজ করা টাফ হয়ে যাইতেছে। কিন্তু তাও আমি চেষ্টা করি বই পড়ার। যেমন আমাকে রিসেন্টলি আয়মান একটা জিনিসের জন্য নক দিছিল যে হচ্ছে আমরা আমাদের এখনকার জেনারেশন আস্তে আস্তে বই পড়া থেকে দূরে সরে যাইতেছে কিনা, বা জেনারেশনের কথাও বাদ দিই, মানে আমরাও আগে যেরকম বই পড়তাম এখন আগের থেকে বই পড়া কমায় ফেলতেছি কিনা। সো আমার কাছে মনে হয় তো অবশ্যই কমায় ফেলতেছি, এবং এই জন্য বাই এফোর্ট মানে হচ্ছে যে নিজের থেকে এফোর্ট দিয়ে বই পড়াটা বাড়ানো উচিত বলে আমার কাছে মনে হয়, কারণ বইয়ের মধ্যে এমন অনেক নলেজ আছে যেটা আমরা সচরাচর অনলাইনে পাবো না। সো হ্যাঁ। ওইটা হুম। করা দরকার আছে। এটা কি একটা চ্যালেঞ্জ মনে হয় না? মানে আই গেস এনআইতের পেশাগত ভাবে তো অনেক আর্টিকেল পড়তে হয়, রাইট? সো তোর এভরি ডে তোর আই গেস 7-8টা আর্টিকেল থাকে, যেটা আচ্ছা এনআইত যা পরে আসুক। আসলেও সত্য ঝামেলা হ্যাঁ। জিনিসটা তোমার। এনআই যেটা বলছে ওটা ওটা পুরোপুরি সত্য কথা, যে ডেলিবারেটলি এখন যেহেতু আমাদের বয়স হয়ে গেছে, আমাদের কাজকর্ম বেড়ে গেছে, ডেলিবারেটলি সময় বাইর না করলে বই পড়া কঠিন। এবং আমরা আমার ধারণা তারপরেও লাইক টপ 20-30%-এর মধ্যে থাকবো যারা পড়ে, তাও বাট তারপরেও আমাদের পড়ার কোয়ান্টিটি আগের থেকে অনেক কম, ছোটবেলায় আমরা যত পড়তাম। হুম। জানি না আপনারা যারা মানে এই পডকাস্ট দেখবেন তারা কমেন্ট আমাদের জানেন আপনারা কি ইয়েস। বই কিনতেছেন। আমি ঠিক জানিও না কি বই আসলে মানুষকে কিনতে হ্যাঁ, বলবো, আপনার যেগুলো আমি আর রেকমেন্ড কি করতে অনেক পারেন জানতাম এক অফকোর্স। সময়, হ্যাঁ। যেটা আমি এখন আর জানি না। তো এই জন্য হুম। আমার ধারণা ভালো বই মনে হয় না খুব একটা আসতেছে, আবল তাবল বই আসতেছে। এখানে একটা জিনিস আসবো, বাট তার আগে জাস্ট বলে রাখি, সেটা হচ্ছে হ্যাঁ, যে যখন কাজের জন্য পড়া লাগতো না, অর্থাৎ প্রতিদিন যে 5-10টা পেপার পড়তে হবে এই কাজটা যখন ছিল না, তখন বই পড়াটা ওয়াজ লাইক একটা রিল্যাক্সেশন পার্ট, যে আচ্ছা কাজ করলাম, কাজ করার পর আমি হুম, বইটা পড়তেছি। বাট একাডেমিক লাইনে যখন থাকবে, ধরো আপনি প্রতিদিন এমনি আপনার পড়তে হবে, আর্টিকেলস হুম, পড়ো, বই পড়ো এন্ড স্টাফ, স্লাইডস পড়ো, তখন হুম। আসলে আবার ওই আরেকটা এক্সট্রা বই পড়তে লাইক কেমন জানি লাগে যে আর এই টাইমে তো আমি অন্য স্টাডি করতে পারতাম, তখন আবার আমাকে এই বইটা পড়তে হবে। তো তখন জিনিসটা একটু প্যারা হয়ে যায়। সো যখন ফাঁকা টাইম থাকে, অন্য পড়াশোনা থাকে না, তখন বই পড়াটা একটু ইজিয়ার আই গেস হয়ে যায়। আমি জানি না একাডেমিক্সদের জন্য জিনিসটা কিরকম, এনাই বলতে চাচ্ছিলি। আচ্ছা আমি আসলে বই পড়া থেকে ডিসকাশনটা একটু অন্যদিকে নিয়ে যেতে চাই। সেটা হচ্ছে সাপোজ
আমি যেরকম বলতেছি যে বই পড়া জিনিসটা আমাদেরকে অনেক প্রোঅ্যাক্টিভ হইতে হেল্প করে, রাইট? মানে আমাদের এই জিনিসটা করার কথা না, বাট আমরা হচ্ছে প্রোঅ্যাক্টিভলি নিজে অ্যাক্টিভ হয়ে বই পড়তেছি, অ্যান্ড এটা আমাদের একটা ডেভেলপমেন্ট ঘটায়। সো আমাদের লাইফে কিন্তু আমরা এক সময় এরকম করছি না অনেক, আচ্ছা ঠিক আছে আমাদের এখন 100% দেওয়ার কথা, আমি এখন নিজে ইচ্ছা করে 200% দিতে চেষ্টা করতেছি, এরকম অনেক হুম। জায়গাতেই হয়। বই পড়াটা না এখন ওই যে 100 থেকে 200% রেঞ্জের ওই রেঞ্জে চলে গেছে, যেটা আগে 100%-এর রেঞ্জের ভিতরে ছিল, যে আমরা এমনিতেই বই পড়তাম, এখন ওই প্রোঅ্যাক্টিভ ইয়ার মধ্যে যা করতে হইতেছে। বাট ডেফিনেটলি এটা একজন মানুষকে ডেভেলপ করে। আমি নিজেও অনেক, আমার কাছে মনে হয় যে আমার নলেজ ডেপথ অনেক বাড়ে আমি যখন বিভিন্ন ধরনের বই পড়ি। আচ্ছা, স্পিকিং অফ দ্যাট, আমি একটা জিনিস, আমি জানি না আপনাদের লাইফে এখন কিরকম ঘটতেছে, সাপোজ আমরা যখন কোনো ভিডিও বানাই বা ভিডিও একটা জনরা নিয়ে কাজ করতেছি, আমি যখন প্রথম নলেজ বেসড ভিডিও বানানো শুরু করি, তখন একটা তো হচ্ছে আমি এই যে এইখানে বইসা ভিডিও বানাইলাম, বই ভিডিও বানানো শেষ। সো এটা থেকে আরো আপগ্রেডেড ভার্সন কি হইতে পারে, তখন অনেক চিন্তা করতে করতে আমরা তখন এই যে বইয়ের বানানো শুরু করলাম, বইয়ের উপরে ভিডিও, মানে একটা বই থাকবে, এই বইয়ের উপরে ভিডিও, বইয়ের ভিতরে কি আছে এইটারই একদম ভিডিও ফরম্যাটে করে দেওয়া, নট অ্যাজ এ বুক সামারি, কিন্তু মানে বইটার ভিতরে কি আছে ইন্টারেস্টিং পয়েন্টগুলোতে, যাতে মানুষ ওই বইটা পড়তে আরো বেশি উৎসাহী হয়। এইটা একটা আমার মেইন টার্গেট ছিল, যদিও এখন লাস্ট আমি কবে এরকম করছি জানি না, কিন্তু এখন আমার, আমি যে ঐতিহাসিক ব্যক্তিদের উপরে বেস করে ভিডিও বানাই, ওইখানে অনেক বইয়ের রেফারেন্স থাকে, এটা নাজার আপনি নিজেই বই থেকে করে করে। থার্ডলি ধরেন আপনার লাইফে আপনি এখন এরকম করেন কিনা, আমার কোশ্চেন হচ্ছে এইটা। সাপোজ যেমন আমি জানুয়ারিতে আমার ভিডিও পাবলিশ হয়েছে, যেটা মানে কয়লা খনি 1400 ফিট নিচে আমি গেছিলাম, এটা নিয়ে আমি আগে পডকাস্টে ডিসকাস করছি কিনা আমি জানি না। সো ওইটার আমার একটা ভিডিও পাবলিশ হয়েছে, যেটা ইউটিউব ফেসবুক দুই জায়গাতেই খুবই ভালো সাড়া পাইছে আমি বলবো, এবং আমি এই ভিডিওটা নিয়ে অনেক বেশি প্রাউড আমার পুরা কন্টেন্ট ক্রিয়েশন জার্নির মধ্যে। আমাদেরকে কয়লা খনির একদম 1400 ফিট নিচে নিয়ে যাওয়া হয়েছিল, অ্যান্ড পুরাটারে একদম ভিডিও ফরম্যাটে সাজাইছি। অনেক নিটিগ্রিটি পার্ট আছে, ওইটা আমি পরে বুঝাবো, সমস্যা নাই, কিন্তু মানে এই এই সব ভিডিওগুলো হচ্ছে আমাদের সেই 200% দেওয়া, যেটার কারণে আমরা লাস্ট পর্যন্ত দিন শেষে নিজের উপরে নিজে প্রাউড ফিল করতে পারি। সো আপনারা এখন আপনাদের লাইফে এই 200%টা কত ফ্রিকুয়েন্টলি দেন? এটা কি আগের থেকে কইমা গেছে, নাকি এখন পর্যন্ত আপনারা আসলেই মনে করেন যে না 200%? যেমন আমি নর্মাল চাকরি করতেছি, আমি নর্মাল কয়েকটা রিসার্চ পেপার পাবলিশ করলাম, কয়েকটা প্রজেক্ট রান করলাম করলাম, এই পর্যন্ত করলে আমার বেতন আসবে, আমার টাকা পয়সা আসবে, সবকিছুই আসবে। কিন্তু আমার যে একটা ড্রিম থাকে, আচ্ছা আমি আমি একদম সিরা ফেলাবো, এই করব, একদম ডেভেলপ করে উড়াইয়া দিব, এরকম মানে একদম মানে মোটিভেশন, যেটা হচ্ছে যে একদম রেভলিউশনারি চিন্তা ভাবনা থাকে, এই জায়গার মধ্যে আমার করার অনেক কিছু আছে, আমি জানি আমি করতে পারবো, বাট এটার জন্য আমার 300% দিতে হবে। সো আপনাদের ওই ফ্রিকোয়েন্সিটা আগের থেকে কি কমছে না বাড়ছে, নাকি আপনারা এই ফেজে, যেমন আমি আমার লাইফে এমন অনেক মানুষকে দেখছি যাদের অনেক পোটেনশিয়াল আছে, কিন্তু ওরা এখন জাস্ট একটু চিল মুডে চলে গেছে, যে ওরা এতদিন অনেক খাটাখাটনি করছে, এখন চিল মুডে ওরা জাস্ট লাইফে এনজয় করে, ওরা ওই 300% বা 200%টা দেয় না। সো আপনারা এখন কত ফ্রিকোয়েন্টলি দেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, কোনো মানুষের আসলে ওই থ্রেশহোল্ডটা কত বছর বয়স, যেই বছর বয়সের পরে সে আসলে ওই 200 বা 300% আর না দেওয়াটা, এইটা ওয়ার্থ ইট, বা হচ্ছে এইটা না দিলেও আসলে ওই মানুষটাকে আমরা মাফ করে দিতে পারি? তো হ্যাঁ। বড় একটা কোশ্চেন করলাম, আপনারা ইয়েস। ফিল ফ্রি টু অ্যান্সার। কমপ্লেসেন্সি, ফার্ন অ্যাফেয়ার্স যান। লেটস গো। হ্যাঁ না, আমার মনে হচ্ছে যে আমি ওই মানুষ হয়ে গেছি যে এখন আর কোনো কিছুতে কোনো এফোর্ট দেয় না। আমি এত খারাপ হয়ে গেছি যে ওই যে হয় না যে সবাই বলে যে টাকা পয়সা মানুষের ট্রু নেচার নিয়ে আসে বাইরে। আমার ট্রু নেচার মেবি লেজিনেস, যেটা আমি মানুষের সাথে খারাপ হচ্ছি না, আমি মানুষের সাথে এক্সট্রা ভালো হচ্ছি না, বাট এই যে সমান্তরালি আমি অলস হচ্ছি যত আমি যে নেট ওয়ার্থ বাড়তেছে। এবং টু টু দ্য এক্সটেন্ট আমি মাঝে মধ্যে নিজেও ভাবি যে আমি কিভাবে এত খারাপ হয়ে গেলাম। ধরো একটা জিনিসে ধরো ডোমেইন রিনিউ করতে হবে, এখন পাসওয়ার্ড মনে নাই, তো পাসওয়ার্ডটা যে রিসেট দিতে হবে এটা না দিয়ে মনে হয় আরো 1 বছর রিনিউ হোক, এটা যেন ফেল করুক, ডানাই হয়ে যাক। So, এরকম লেভেলে আমি অলস হয়ে গেছি এখন, যেটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। So, আমি মনে হয় না এখন রাইট পার্সন, বাট এইরকম অ্যাডভাইস দেওয়ার যে কখন আপনারা মাফ করে দেওয়া যায় কাজকর্ম না করার জন্য। আই থিঙ্ক অ্যাট সাম পয়েন্ট আপনি নিজে বুঝবেন যে এখন আর অত কাজ না করলেও হয়। সেফটি নেট যখন অনেক বড় হয়ে যায় তখন নিজের মধ্যেই একটা একটা কমফোর্ট আর ইয়ে চলে আসে যে এখন যদি আর কোনো কিছু নাও হয় তাইলেও মনে হয় কোনো সমস্যা নাই। সেম ওই জাস্ট আমরা সেম কন্টেন্টের এক্সাম্পল দিয়েও বলতে পারি যে এই যে হঠাৎ করে ইংরেজি পডকাস্ট আপলোড করতেছি অথবা কিছুই করতেছি না, সাদমান যে
পৃথিবীর কেউ বলতে পারবে না হয়তো সাদমান লাস্ট কবে কি আপলোড করছে। সাদমানও মনে হয় পারবে না। একটা টাইমে কমপ্লেসেন্সি চলে আসে যখন মনে হয় যে না এখন আর মনে হয় এই দুনিয়ায় ওই ডোমেইনের ভিতরে আর কিছু করার নাই, অ্যাচিভ করার কিছু হইলে ভালো, না হইলে নাই, তখন আস্তে আস্তে ন্যাচারালি এফোর্ট দেওয়ার কমে আসে, ইচ্ছা। আমার আমার সাথে যেটা হয়েছে, আমার এখন এফোর্ট দেওয়ার কোনো ইচ্ছাই নেই ওই ডোমেইনে, কারণ ওখানে আমি এখন আর কিছু অ্যাচিভ করার দেখি না। কিছু কিছু জায়গা আছে যেখানে আমি অনেক এফোর্ট দিচ্ছি, যেখানে আমি অনেক কিছু অ্যাচিভ করার দেখতেছি, নট নেসেসারিলি ফাইন্যান্সিয়ালি। ধরো গাছপালা নিয়ে আমি অনেক কিছু করতেছি কারণ আমি ওখানে অনেক রেজাল্ট আশা করতেছি। জেনারেলি স্পিকিং আই থিঙ্ক এটার উত্তর হইল অ্যাট সাম পয়েন্ট ইউ উইল নো যে এখন মনে হয় আর অত কষ্ট না করলেও হবে। এবং তখন ন্যাচারালি আপনার জীবনে আপনি দেখবেন আপনার কষ্টের পরিমাণ আস্তে আস্তে কমে আসতেছে, কারণ আপনি আর কষ্ট, হাঙ্গার কমে যাচ্ছে। কতই বা আপনি খাবেন একবার আপনার পেট ভরে যাওয়ার পরে, আপনি দেখবেন যতই চেষ্টা করেন আর খাইতে পারতেছেন না একটা পর্যায়ে যে। এবং ওই পর্যায়ে আই থিঙ্ক আমার আসা শুরু হয়েছে। ভেরি ইন্টারেস্টিং। যে আই গেস মিলেনিয়ার হওয়ার আগে তো আপনার মধ্যে ড্রাইভটা ছিল, রাইট ভাই? অনেক ছিল, অনেক, ইভেন ইনসেইনলি। এখনো। আমি খুব কম দিনই আছে যেই দিন কেউ একজন বলতে পারবে, ইভেন 2 বছর আগেও, যে কেউ একজন বলতে পারবে যে সে আমার থেকে ওই দিন বেশি কাজ করছে ইন ইন লাইক দুনিয়ার বেশিরভাগ জায়গায়, বাংলাদেশ বা বিদেশ মিলায়। বাট ওই জিনিস এখন আর নাই, এখন আমার সেই সেই ড্রাইভ এখন আর নাই এখন। মেবি বয়স একটা কারণ, আর মেবি যে সেফটি নেটও একটা কারণ, এই দুইটা ছাড়া আর কোনো কারণ আমি দেখি না যে কারণে না। কোনো কোনো সময় হয় যখন ধরো আমি যে মাস্কের নতুন বায়োগ্রাফি পড়ি, তখন 2-3 দিন আমার মনে হয় যে না, অনেক কিছু করতে হবে, এখন ফাটায় ফেলতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, মোডে যাইতে হবে, কি জানি বলে, হাসেল মোড। হার্ডকোর মোডে, হ্যাঁ ওই যে হার্ডকোর, মাস্ক হ্যাঁ, বলে মঙ্ক হার্ডকোর মোড। মোডে যাইতে, হ্যাঁ। ওইরকম একটা আরো মোডে কত যাইতে কিছু হবে। আছে। 2-3 দিন পরে আবার 12টা উঠলেও তো হয়, সমস্যা কি, খারাপ তো হচ্ছে এখন না করে কিছু। এখন আমার মনে হইলো পারান ভাই, পারান ভাইয়ের থেকে কম কাজ করে এরকম মানুষ মনে হয় পুরো দুনিয়ার মধ্যে সত্য, নাই। কথা সত্য। আজকে এটা আমার প্রথম কাজ, যদি তুমি এটাকে কাজ বলতে চাও। তাও ট্রাইনোমিয়াল পডকাস্ট আমরা যত লেজিলি চালাই, আমার মনে হয় না পৃথিবীর অন্য কেউ তার কোনো একটা প্রজেক্ট এত লেজিলি চালায়, যেটার এটার যে কি হবে পরবর্তী জিনিস, যে পৃথিবীর কেউ জানে না, আমরাও জানি না কি হবে, এটা যে বন্ধ হয়ে গেছে নাকি চলতেছে কোনো ধারণাই নেই। এবং কারোর মধ্যে কোনো কেসও নেই জানার যে আদৌ কি কিছু হবে নাকি হবে না, কেউ জানে না। আমার মা আমাকে ওইদিন জিজ্ঞেস করতেছে যে পরের, কয়েকদিন আগে জিজ্ঞেস করছে, পরের এপিসোড কবে আসবে ড্যানিয়েল পডকাস্টের। আচ্ছা, আমি কোনো জানিও না, আমাকে বলে যে তোমার সাথে কি কথা হয় না। আমি বলি, না, কথা হয় না। ওদের কি অবস্থা জানি না, কি অবস্থা কোনো ধারণাই নেই আমার কি হচ্ছে, এবং তাতে কোনো কেয়ারও হচ্ছে না। অদ্ভুত। আমার কাছে কিন্তু এই জিনিসটা খুব কিউট লাগে এন্ড খুব হোলসাম মনে হয়। অনেকে হয়তো অফেন্ডেড হবে যে কেউ খোঁজও নিচ্ছে না, বাট জিনিস হচ্ছে ওয়েন এভার উই গেট ব্যাক ইটস লাইক আমরা যেখান থেকে শেষ করছিলাম ওইখান থেকে উই ক্যান পিক ইট আপ এগেন। তো আমার কাছে মনে হয় না যে প্যারা হয় দেখ, যেগুলা মানুষের সাথে আপনি অলওয়েজ কনভারসেশন চালিয়ে যেতে পারেন। রেগুলার যে কথা হইতে হবে এমন কোনো ম্যান্ডেটরি জিনিস আসলে নাই, টু বি ভেরি অনেস্ট। আমার এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং মনে হয়। না না, এখন আমি রিগার্ড, আমি কিন্তু এই ইফেক্টটা পরে ওই যে আমার যে কোনো ছবি টবি আপলোড, এই যে যেদিন পডকাস্ট যত দেরি হবে, নর্মাল ছবির নিচে পডকাস্ট কবে আসবে, পডকাস্ট কবে আসবে, এরকম কমেন্ট বাড়তেই থাকে। হ্যাঁ। এবং এই আমি কাহিনী হয়। আমি বুঝতেছিলাম যে এনায়েত আমার পডকাস্ট একটা রেকর্ড করতে আছে, কারণ কাহিনী কি, মানে আমার এবং এনায়েতের আগে একটা প্যাটার্ন আছে যে আমরা যখন পডকাস্টে রেকর্ড করতে চাই, আমরা বিভিন্ন র্যান্ডম জিনিস নিয়ে আমরা আমাদের গ্রুপ চ্যাটে দিতে থাকি যে আরে এইটা এই কাহিনী হয়েছে, ওইটা ওই কাহিনী হয়েছে। আমি যখনই দেখছি এনায়েত আবার শেয়ার করা শুরু করছে, আমি বুঝছি যে হ্যাঁ, এনায়েত নেক্সট সপ্তাহে পডকাস্টটা রেকর্ড করবে। আর রেডি, লেটস গো। ভালো লাগছে জিনিসটা। এখন যে পয়েন্টে ছিলাম যে এই যে একটা পয়েন্টে যায় ওই ড্রাইভটা যে চলে যায়, এটা নিয়ে লাস্ট দিন একটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও দেখছিলাম, যেখানে বলতেছিল যে আমাদের কমপ্লিট সোসাইটির এন্ড গোল হচ্ছে কমফোর্ট সিক করে, একটা কমফোর্টেবল জব, একটা কমফোর্টেবল প্লেস, একটা কমফোর্টেবল বাসা। আমরা এটা স্বীকার করি যে কমফোর্ট কিলস, বাট দ্য সেম টাইম আমাদের গোলই হচ্ছে কমফোর্ট। এবং ওই জায়গাটায় যায় আমরা মোরাললেস ইনঅ্যাক্টিভ হয়ে যাই। সো আমাদের গোলস গুলো কিংবা ভিশনস গুলো অ্যাকশন ওরিয়েন্টেড না, ইটস মোর লাইক আমরা এমন একটা জায়গা অ্যাচিভ করার চেষ্টা করছি যেখানে যে আমরা ইনঅ্যাকশন এনজয় করতে পারবো, এবং ওইখানে যে আমরা আসলে স্লথ হয়ে যাই। এন্ড এই জিনিসটা আমার একসময় মনে হয়েছে যখন স্টার্টিং আউট দ্য কন্টেন্ট, দেখতাম যে কয়েকজনের অনেক ফলোয়ার্স আছে, সাবস্ক্রাইবার আছে। আমার তখন মনে হতো যে এরা রেগুলার ভিডিও দেয় না কেন, দে হ্যাভ সো মাচ পাওয়ার, এত মানুষ আছে, তারা ডেইলি কেন এই অপরচুনিটি মিস করতেছে। অ্যান্ড এক সময় ওয়েন ইউ ডু রিচ দ্যাট এগেন, তখন মনে হয় যে না, লাইফে একটু ডিফারেন্ট কিছু জিনিস ট্রাই করি। অ্যান্ড এনাই যে একটা কথা বলি না যে কোন জায়গাটা 100%-এর বেশি,
আমার ফিলোসফি এখন হচ্ছে এটা যে 100% বেশি দেওয়া লাগবে না আসলে। আমি যদি ডেইলি 60% দিই বা ডেইলি, তাহলেই ইট উইল জাস্ট বি এনাফ। সো ইটস মোর লাইক একটা সিস্টেমের মধ্যে আনা, ডেইলি লিখা, ডেইলি কিছু জিনিস গুছায় রাখা, কাজ করা অটোমেটিক হয়ে যায়। যেরকম এনে যে কোনো সিস্টেমের মধ্যে আসছিস তুই, আই গেস 6 মাসে কিংবা বছরে পেপার পাবলিশ করস, রিসার্চ করতেছিস, সিস্টেমের মধ্যে ঢুকে গেছিস, তুই যা কিছু আগডুম বাগডুম করিস না কেন, দিন শেষে ওই কাজটা হয়ে যাবে। তুই সিস্টেমে একবার ঢুকে গেলে কমফোর্টেবল, বাট কাজ আসলে হয়। যদিও ড্রাইভটা থাকে না, বাট কাজ হয়। আই গেস এখন ড্রাইভ কাদের আছে, আমরা অনলাইনে যদি দেখি কাদের মধ্যে ড্রাইভটা আছে, আই গেস অনেক বক্সিং ম্যাচ যেখানে হচ্ছে, রাইট? এন্টারটেইনমেন্টের ইনফ্লুয়েন্সার যারা আছে ওদের মধ্যে অনেক বেশি পরিমাণে ড্রাইভ আমার মনে হয়। আই গেস যদি ওদের সেফটি নেট না থাকে, ইট ইজ অ্যাবসলিউটলি রিজনেবল যে ওরা সবকিছু অল ইন করবে তাদের সোশ্যাল মিডিয়াতে, যদি তাদের একাডেমি কিংবা অন্য কোনো বিজনেস না থাকে, তাই না? ইট মেক্স হ্যাঁ সেন্স। হ্যাঁ হ্যাঁ বাট হ্যাঁ, আপনাদের যেমন দুজনে যেহেতু, রাফসান্দা ছোট ভাই আর নিয়ন, ওরা হচ্ছে হুম, যে অল ইন করতেছে। সো ইয়া, খুবই প্রাউড যে ওরা করতেছে। ভেরি গুড যে আপনাদের দুজনে এনআইতে একাডেমিক, ফার্ম হয়ে আছে বিজনেস, তাই না? সো এমন না যে কন্টেন্ট ইজ এভরিথিং, ড্রাইভটা অন্য জায়গায় ছড়ায় ছিটায় যায় আর কি। সো কান্ট রিয়েলি হ্যাঁ ব্লেম পিপল যে ভাই তোরা দৌড়াইতেছিস না কেন। এবার এটি এটি নিয়ে আমি একটা কন্টেন্ট বানাইছিলাম যে অ্যাম্বিশন সবার জন্য ঠিক না, কিছু মানুষের ক্যালিবারের লিমিটেশন থাকে ভাই। তো ওদের মধ্যে হুম যদি হাসল কালচার, দৌড়াও দৌড়াও, সিও না হইলে তুমি ফেইলের, তাহলে ভাই ম্যাক্সিমাম মানুষই প্যারার মধ্যে থাকবে। আমাদের সাকসেসের ল্যাডারটা এমন ভাবে তৈরি করা, জাস্ট 1% এই ডেফিনেশনের সাকসেসে পৌঁছতে পারবে, বাকি 99% পারবে না। তো সবাইকে যদি আমরা অ্যাম্বিশিয়াস বানাতে যাই, প্যারা দিই, তাহলে সবাই আসলে একটু ডিপ্রেসড হয়ে যাবে। সো ইটস ওকে, একটু চিল টিল করতে পারেন, আই গেস। এটাই জাস্টিফাইং আই মাই থিঙ্ক লেজিনেস আর কি, এটাই। আই থিঙ্ক ইনস্টিটিউশনালাইজ মানুষজনদের লেজিনেস একটু কম হয়, কারণ তারা ওই ফরম্যাট আছে। ওই দিক দিয়ে আসলে চাকরি খারাপ না। আপনার হুম। আপনার ওই খুব কমপ্লেসেন্ট হয়ে যাওয়ার সুযোগ আসলে থাকবে না যদি আপনি একটা চাকরির মধ্যে থাকেন, একটা কর্পোরেট লাইফে থাকেন, বিকজ ওই অ্যাটলিস্ট 8-10 ঘন্টা, কারো কারোর জন্য 12-14 ঘন্টা আপনার করতেই হবে, কারণ আপনি একটা সিস্টেমের মধ্যে আছেন। তো ওই ইটস এ দিক থেকে গুড হয়তো থিং সিস্টেম দ্যাট ইউ খারাপ না। মেনশন। আচ্ছা, আমার এখানে আপনার দুজনের কোয়েশ্চেন আছে। এই জন্যই কি অনেক সময় বাবা মা বিয়ে দেয় কিংবা বিয়ে দেওয়ার সাথে সাথে বাচ্চা নিতে বলে, যেন ওই ড্রাইভটা মানুষের মধ্যে থাকে? এইটা কি ওয়ান অফ দ্য রিজন যে কারণে মানুষ খুব দ্রুত বিয়ে করে বাচ্চা নিতে বলে, সো দ্যাট আমরা চেগায় না থাকি, তুই দৌড়া, ইউ হ্যাভ রেসপন্সিবিলিটি? এটা কি ওয়ান অফ দ্য রিজনস, নাকি এটা জাস্ট হয়ে যায়? আমি জানি না, অনলাইনে কেউ কেউ আছে যারা অনেক সময় বলে সবকিছুর সমস্যা হইলো বাচ্চা নিয়ে নেওয়া। ইন সমাধান সবকিছুর সমস্যা না। সমাধান ইন জেনারেল আই ডোন্ট নো, অনেকে বলে, বাট আমার মনে হয় না এটা তেমন, আমাকে তেমন ডিরেক্টলি বলা হয়নি। কারণ বাচ্চা হইতে পারে, আই থিঙ্ক যে প্যারেন্টসরা আরো ভালো রিলেট করতে পারবে যে আসলে লাইফে নতুন মানুষজন আসলে কি ড্রাইভ বাড়ে নাকি বাড়ে না। কেন জানি আমি যে আমার একটা একটা সামনে একটা পডকাস্ট আসবে স্যাম পায়ের সাথে, ওকে আমি জিজ্ঞেস করতেছিলাম, ওর বাচ্চা হয়েছে রিসেন্টলি, যে এরপরে ওর কোনো কিছু চেঞ্জ হয়েছে নাকি। ও ও বলতেছিল যে ওর নিজেকে আরো অনেক ম্যাসকুলিন মনে হওয়া শুরু হয়েছে যখন ও প্যারেন্ট হয়েছে। তার আগে ওর নিজেকে এত ম্যাসকুলিন মনে হইতো না। এটা একটা, এবং ও এটাও বলছে যে ওর মনে হয়েছে যে হ্যাঁ এখন হি ক্যান ডু এনিথিং, একটা কনকোয়ারার টাইপ ফিল আসছে, যেটা ওর প্যারেন্ট হওয়ার আগে ওর মধ্যে কখনো ছিল না। যে আমি মনে হচ্ছে এখন ওর কাছে একটা আলেকজান্ডার টাইপ ফিল আসছে নিজের মধ্যে, যে না এখন এনিথিং ইজ পসিবল। এন্ড এন্ড আরেকটা জেনারেল নোশন হইলো, সবাই বলে যে বাকি সবকিছু খুব নন ইম্পর্টেন্ট লাগে যখন একজন প্যারেন্ট হয়ে যায়, যেই কারণে ওগুলো আরো অনেক সহজ মনে হয়, যেহেতু ওগুলো আর অত পেডেস্টলের উপরে রাখে না। আগে বিজনেস অনেক কঠিন মনে হইতো, এখন যেহেতু প্যারেন্ট হয়েছে এখন এটাই যেহেতু মেইন, এখন মনে হয় ওগুলো কোনো ব্যাপারই না। তো ওইভাবেও অনেকে হয়তো ভালো করার চেষ্টা করে, এটা সবই শোনা কথা। তো আমার ওকে, পার্সোনাল এক্সপিরিয়েন্স নাইস, আমি ডিরেক্ট পার্সোনাল বলতে পারতেছি এক্সপিরিয়েন্স না। করার ব্যবস্থা করেন ভাই তাড়াতাড়ি। এই যে আমাদের মনে এই যে বিষয়ে চলে আমাদের আসছি। সোসাইটি, আমি সোসাইটির রিপ্রেজেন্টেটিভ হিসেবে আসছি ভাই আপনাকে বোঝানোর জন্য। এগুলো আচ্ছা। আমি স্যাম অল্টম্যানের একটা টুইট দেখতেছিলাম, যেখানে ও বলতেছিল যে সমাজে যেরকম ইনফ্লেশন হয় সেরকম নিজের জীবনেও ইনফ্লেশন হয়, এবং এই নিজের জীবনের ইনফ্লেশন মানুষ হিসাব করে না, যেই কারণে একটা সুন্দর স্ট্যাট দিয়েও দেখাচ্ছিল যে অ্যাভারেজ 24-year-old-এর আসলে লাইফের হাফ শেষ যদি ইনফ্লেশন অ্যাডজাস্ট করা হয় লাইফের এখনকার যুগে। কারণ এখন লাইফ এত ফাস্ট যায়, আগে লাইফ এত ফাস্ট যাইতো না। হুম হুম, তো হুম। এই কারণে ওই ফাস্টটাকে যদি ইনফ্লেশনে কনভার্ট করা হয়, তাহলে অ্যাভারেজ 24 বছর বয়স যার তার আসলে জীবনের হাফ মোটামুটি শেষ। সো একটা ওয়ে হতে পারে চিন্তা করা যে কিভাবে আপনি আপনার জীবনকে স্লো ডাউন করবেন। কিভাবে করবেন আমার ঠিক জানা নেই। স্লো ডাউন? স্লো ডাউন হ্যাঁ করবেন। ওকে। স্লো লিভিং এই কনসেপ্টটা অনলাইনে বেশ এখন অনেকগুলো জায়গায় দেখতেছি, বাট
স্লো আমার ডাউন। মাথায় আসলে ইকোনমিক্স এর ইয়ার থেকে আপনি লাইফের উপরে ইন্টারেস্ট বসান, তাই না? হ্যাঁ আস্তে হ্যাঁ হ্যাঁ আস্তে হ্যাঁ। ঠাস তো ঠাস আছে, করে খালিদ ফারহান ইনফ্লেশন ওয়ে টু ট্যাকেল থিঙ্ক করার অ্যাবাউট ইট না? মেইন উপায়। হ্যাঁ, ইন্টারেস্ট বসায় দেন, ট্যাকেল হয়ে যাবে ডলারের মতন। হ্যাঁ। আচ্ছা, আমি 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 এখন একটা টপিকে যদি যেতে পারি, হোয়াটস ইউর ইয়েস টেক অন অ্যাপল ভিশন প্রো আচ্ছা, টেক ওয়ার্ল্ডে? হ্যাঁ, আমার এত কিছু জিনিস খুব জোস লাগছে, বাট যদিও আচ্ছা কেউ আমরা কিনে সবাই নেই। একটু অডিয়েন্সের হ্যাঁ, জন্য, আমার মতন যারা জানে না অ্যাপল ভিশন প্রো দিয়ে আসলে কি করে, আমি খালি দেখি সবাই ভিডিও অ্যাপল বানাইতেছে ভিশন অ্যাপল প্রো ভিশন প্রো। হচ্ছে একটা বড় চশমা, যেটা আপনি ইয়েস, মাথায় পরবেন, ইয়েস, অ্যান্ড ওই চশমার ভিতর দিয়ে আপনি অগমেন্টেড রিয়ালিটি, ইফ আই হ্যাঁ, এম নট রং, আপনি আচ্ছা, বিভিন্ন জিনিসের উপর আপনার স্ক্রিনটা দেখতে পারবেন। সো ইট ওকে, ইট ক্রিয়েটস অ্যান অগমেন্টেড রিয়ালিটি আপনার নিজের ভিশনের মধ্যে আর কি, এবং আপনি ওইটার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন, টাচ স্ক্রিনের মতো আপনি ওখানে কাজ করতে পারবেন আর কি। সো দের ইজ দ্যাট, অনেকটা হলোগ্রাফিক লাইফ কিন্তু আপনার চোখের সামনে। কিন্তু এটা দিয়ে আমার সুবিধা কি, এটা করে কি কি হয়? আমার একটা ডেস্কটপ ছাড়াই আমি বড় স্ক্রিন আমার চোখের সামনে দেখতে পারতেছি, আমি ওইটাকে ও, নড়াচড়া করতে পারতেছি। সো আমার স্ক্রিনও লাগতেছে না, আমার কিবোর্ডও লাগতেছে না, সবকিছু আমি আমার চোখের সামনে ওই স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছি আর কি। এন্ড যে কোনো সময় ওইটা আমি ট্রান্সপ্যারেন্ট করে সামনে মানুষের সাথে কথাবার্তা বলতে পারবো আর কি। ও, ওকে, ফার্স্ট জেনারেশন। কিন্তু আমি রিসেন্টলি দেখলাম অ্যাপল হচ্ছে এটা একটা অ্যানাউন্সমেন্ট দিছে যে ভিশন প্রো পরে টেসলা চালানো যাবে না বা গাড়ি চালানো যাবে না, এরকম কিছু একটা, হ্যাঁ, যে কিছু অনেকে কিছু টেসলা জায়গায় পুলিশ চালায় ধরছে। হ্যাঁ হ্যাঁ, এরকম ঝামেলা হইতেছে তো, মানে ভিশন প্রো হ্যাঁ পইরা ওরা হ্যাঁ। গাড়ি চালাইতেছে, দেন এরকম ড্রাইভিং সিটের মধ্যে বসে হ্যাঁ এরকম এরকম হুম। এরকম করতেছে। সো বেসিক্যালি আমার এই টেকটার কিছু জিনিস খুব জোস লাগছে, সেটা হচ্ছে এরা বিভিন্ন জিনিস রিয়ালিটির উপর ইম্পোজ করতে পারে। সো আমার যেটা খুব ভালো লাগছে সেটা হচ্ছে একজন পিয়ানো টেবিলের সামনে বসে আছে এবং ভিশন প্রোই বলে দিচ্ছে কোন কি প্রেস করতে হবে। সো আমি লিটারেলি ওইটা ইয়েস, দেখে আমি কিবোর্ড প্লে করা শিখতেছি। সো সিমিলারলি দ্য এটা লিমিটলেস, যে আমি কোনো একটা জায়গায় হুম, গেলাম, ও আমাকে গাইড করতেছে যে কোন জায়গায় বরাবর আমি হেঁটে চলে যাব, কোন জিনিসটা আমি কুক করব, কোথায় নিব জিনিসটা। কিংবা আমি একটা ম্যাপের মধ্যে কাজ করতেছি, লাইক টনি স্টার্ক যেভাবে কাজ করতো, তার হুম, একটা হলোগ্রাফিক স্ক্রিন ছিল, হ্যাঁ ওইটার হ্যাঁ মধ্যে সে হ্যাঁ, আয়রন টনি স্যুট স্টার্ক, আমি বানাচ্ছে। ওটাই বলতে নিছিলাম, হ্যাঁ। সো লিটারেলি আমি আমার চোখের সামনে ওইভাবে জিনিসগুলো দেখতে পারতেছি, না ক্যান 3D মডেল অ্যান্ড আদার স্টাফ। তো অ্যান্ড হ্যাঁ, এনায়েত বল। ভিশন প্রো কি পরীক্ষার হলে পড়ে যাওয়া যায়? তাই না? খুব বলে ভালো সেরা হইতো। হইতো, বলে সেরা টেক্সট হইতো। টু টেক্সট টু কি বলে, টেক্সট থেকে ইমেজে কনভার্ট করে দেন আবার ওটাকে খাতার মধ্যে দিয়ে দিবে, আমি খালি লেখা আসবো টাটা। ইয়েস। এটা হচ্ছে রোবটে দেখাইছিল না, হ্যাঁ এইটা তো হ্যাঁ হ্যাঁ। ভাইয়ের। কিংবা রোবট অনেক সিনেমাটা মনে আছে আপনার, রজনীকান্তের ওইখানে মনে হয় পরীক্ষা আপনি করে দিতে রোবট। ইয়েস, রজনীকান্তের ঐশ্বরিয়া ভিশন ছিল, প্রো হ্যাঁ হ্যাঁ। অনেক ভিশন প্রো অনেক এক্সপেন্সিভ। এই 4,000 ভিশন টাকা প্রো, হ্যাঁ অনেক দামি। এখনো মনে হয় অ্যাপল স্টোর থেকে কালেক্ট করতে হচ্ছে, হোম ডেলিভারি এখনো শুরু হয়নি বা মাত্র শুরু হয়েছে এরকম কিছু। ফার্স্ট 1 মাস শুধু অ্যাপল স্টোর থেকে কালেক্ট করা যাবে শুনছিলাম আমি। কুল প্রোডাক্ট, অনেকদিন পর অ্যাপল নতুন একটা জিনিস ট্রাই করছে। সো তার আগে তো জাস্ট আইফোন 13, 13 প্রো, 14 প্রো, 15 প্রো, বেসিক্যালি সেম, একটা থেকে একটু বড়, একটা দুইটা ক্যামেরা, একটা তিনটা ক্যামেরা, এই আর হয়তো সফটওয়্যার আপডেট। অনেকদিন পর অ্যাপল একটু ইনোভেটিভ একটা জিনিস ট্রাই করছে, দেখতে বেশ কুল লাগতেছে। সামনে থাকলে হয়তো আরেকটু কম দাম হইলে হয়তো আমি কিনে দেখতাম। তো ধরো 700, 800, 900, 1000 হইলে হয়তো আমি কিনে দেখতাম। 3-4 হাজার ইউরো দিয়ে একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স, এমনিতে দেখতে বেশ নাইস, এক্সপিরিয়েন্সও সবাই বলছে বেশ নাইস। একটা আম, আমি শুনলাম যে যখন ভিশন প্রো রেকর্ড করা হয় তখন কোয়ালিটি অনেক ভালো হয়। সো ইউটিউবে যারা আপলোড দিচ্ছে তাদের নিজেদের ভিশন প্রোর এক্সপিরিয়েন্স, ওইটার কোয়ালিটি যেটা অ্যাকচুয়াল নিজে দেখার এক্সপিরিয়েন্স থেকে ওরকম না। হুম, ডাউনলোড যখন রেকর্ড করা হয় তখন কোয়ালিটি অনেক ভালো হয়, বাট নিজে যখন দেখে তখন অত ভালো হয় না। আচ্ছা, বাট ইন জেনারেল খুবই কুল প্রোডাক্ট। আমি দেখি, আমি আরেকটু দাম টাম যদি হ্যাঁ। কমে 1-2 বছর পরে বা টেক যদি একটু ভালো হয় আমি হুম অবশ্যই কিনে দেখবো। একটা মনিটরের থেকে 5টা মনিটর অবশ্যই ভালো, এবং আমার আহ, বা আনলিমিটেড মনিটর অবশ্যই ভালো, এবং হুম, আমার আহ, একটা জায়গায় বসে থাকার থেকে বেঁচে যাচ্ছি, তো অনেক ধরনের বেনিফিট আসবে। বাট হ্যাঁ, অনেক দামি প্রোডাক্ট, বাংলাদেশে আমার মনে হয় না খুব বেশি কেউ মানুষ কিনবে। ভিশন প্রো অ্যাট দিস পয়েন্ট এফোর্ড করতে পারে। হুম। অবশ্য বাংলাদেশ অনেক বড় লোক দেশ, বলা যায় না, আছে, হয়তো দেখা হ্যাঁ, যাবে যে ইউ নেভার নো। দেখা যাবে যে এইটাই সবচেয়ে বেশি বিক্রি সবাই হচ্ছে। ভিশন প্রো মার্কেট আউট, সবাই হ্যাঁ। ইউজ করতেছে ভিশন প্রো, হইতে পারে। হ্যাঁ, না, জানি না, আমিও এখনো কিনবো না। প্রথম কথা ভীষণ ভীষণ প্রো নিয়ে কিন্তু প্রচুর ইউটিউবাররা ভিডিও বানাইতেছে, আপনি মানে হুম, কেসি নাইস্টের ভিডিও দিছে, ক্লেও অ্যাব্রামরা আমি দেখছি ভিডিও দিতে ভীষণ প্রো নিয়ে। ওই যে ক্লেও অ্যাব্রাম আবার হচ্ছে এম কে বিএইচডির সাথে কোলাব করে ভিডিও দিছে। হুম। এম কে বিএইচডি নিজেও ভিডিও দিছে কিনা জানি না আমি। আহ, দুইটা দিস অলরেডি। দুইটা অলরেডি দিয়ে দিছে ভীষণ প্রোর উপরে, স্বাভাবিক।
এইটা একটা প্রচুর ইউটিউবাররা এটার পিছনে কাজ করতেছে, বেশ ভালো। আর একটা হচ্ছে ভিশন প্রো ডিজাইনটা আমার কাছে মনে হয় অ্যাপল সবসময় ডিজাইন নিয়ে এত বেশি চিন্তা করে, মানে এটারে এত বড় সাইজের না রেখে আস্তে আস্তে চোখের লেন্স টাইপের সাইজে যদি নিয়ে আসতে পারে তাইলে একদম মানে পারফেক্ট। এটাই গেস দ্য ফিউচার, রাইট? এটা হ্যাঁ, ফার্স্ট এটাই ফিউচার। জেনারেশন ভিশন প্রো। সামনে আমাদের রেবেন যেরকম ফেসবুকের সাথে কোল্যাব করছে, এখানে চশমাটা ছিল, মানে লেন্সটা ছিল, দ্যাট উইল বি দ্য টেকনোলজি 10 বছর পর কিংবা 5 বছর পর, হোপফুলি ওটাকে আর একটু ছোট হুম। করবে, সাইজ করে, তারপর আমাদের চোখের সামনে বসায় দিবে, অলমোস্ট ইমপারসেপ্টেবল ফ্রম রেগুলার গ্লাসেস আর কি। হুম। তখন জোস হবে, দেখা আই যাক ডোন্ট কি মাইন্ড। হয়। হ্যাঁ, আমি বাংলাদেশে মনে হয় আমি দেখি, আমি আর 2-3 মাসের মধ্যে আমরা দেখতে পারবো বাংলাদেশে আসলে ইম্পোর্ট হচ্ছে নাকি, মানুষজন কিনতেছে নাকি। কেউ কেউ তো অবশ্যই কিনবে, বাট জেনারেলি আমার মনে হয় না অত মানুষ অ্যাডপ্ট করবে ভিশন প্রো এখনই। হয়তো আরো 2-3 বছর পরে মানুষের আপনাদের কাছে যদি অ্যাডাপশনটা এখন বাড়তে পারে। জিনিসটা থাকতো, আপনি কোন কাজে, কোন স্পেসিফিক কাজে ওইটাকে সব থেকে বেশি ব্যবহার করবেন এখনই যদি আপনার কাছে থাকতো, কোন স্পেসিফিক? আমার আমি এখন একটা আইম্যাকে পডকাস্ট রেকর্ড করতেছি। আমার নিচের ফ্লোরে একটা ম্যাকবুক এয়ার রাখা আছে, যেটা আমি খালি খাওয়ার সময় অন করি এবং অলমোস্ট অলওয়েজ শার্ক ট্যাঙ্ক দেখি। ওটা হলো নিচের ম্যাকবুকের কাজ। বেডরুমে একটা আইপ্যাড আছে, যেটার কাজ হলো খালি ইউটিউবে যাওয়া। সো ভিশন প্রো দিয়ে আমি খুব আহামরি উদ্ধার করে ফেলবো এরকম কোনো চান্স নাই। দেখা যাবে ঘুরে ফিরে ইউটিউবে যাওয়া হচ্ছে, আর আর কোনো কিছু তেমন আমি করবো বলে মনে হয় না। আমি জানি না ভীষণ প্রোতে কোনো বন্ধ ডিভাইস, সাপোজ আমার ল্যাপটপ এখন বন্ধ আছে কিন্তু আমি ল্যাপটপের ভিতরে এন্ট্রি দিতে পারবো কিনা ভীষণ প্রো দিয়ে, যদি নেওয়া যায় তাহলে এটা মানে আমার জন্য খুব ভালো হবে। আমি একই সাথে আমার ডেস্কটপ ল্যাপটপ দুইটাতে এন্ট্রি পাইতেছি, দেন যদি একটা ভার্চুয়াল কিবোর্ড থাকে যে কিবোর্ডের মধ্যে আমি টাইপ করে আমি হাঁটতে হাঁটতে টাইপ করতে পারতেছি বা হাঁটতে হাঁটতে যে কোনো কিছু একটা করতে পারতেছি, মানে সিম্পলি আমি ভীষণ প্রোটা চোখে লাগায় কোনো একটা জায়গায় দাঁড়ায় কাজ করতে পারতেছি। কারণ আমাদের সবারই এই যে সিটিং প্রবলেমটা আছে, ব্যাকে প্রবলেম হয়, এই হয় ওই হয়। সো আমরা অনেক সময় থাকি হচ্ছে জার্নির মধ্যে, তারপর বাসের মধ্যে বসে আছি কিংবা হচ্ছে যাইতেছি কোনো একটা জায়গায় গাড়িতে বসে আছি। সো ভিশন প্রোটা লাগায় আমরা গাড়ির মধ্যে কাজ করতে পারতেছি। যদিও বাংলাদেশের নেটের এখন যে অবস্থা, আমার মনে হয় না এটা ততটা পসিবল হবে। বাট জানি না ভিশন প্রোর সাথে যদি এই সুবিধাগুলো পাইতাম আমি হয়তো এটা বেশি কাজে লাগাইতাম। আমাদের বাংলাদেশের নেটের অবস্থা তো খুব ভালো না। আমি ইভেন থাইল্যান্ডে আমরা যখন আইল্যান্ড পর্যন্ত গেছি তখনও আমরা 4G পাইছি, মানে 4G সার্ভিস পাইছি যেই সিমই নিছি ওইখানের। ট্রু 5G বলে, ওইটা চালাইছি যখন। কিন্তু বাংলাদেশের তো আসলে মোবাইল নেটের অবস্থা অত ভালো না, মানে অত দূর দূরান্ত ইয়া, পর্যন্ত। কিছু কিছু জায়গায় আপনি দেখবেন যে দুনিয়ার অন্য কোনো নেটওয়ার্ক নাই, টেলিটক আছে, হঠাৎ করে টেলিটকের সবকিছু মানে ইন্টারনেট কল টল একেবারে সুপার ওই জায়গার মধ্যে। এই টেলিটক ইউজারদের এটা একটা মজা আছে বাংলাদেশে, এই যে সুন্দরবনের মধ্যে অন্য কোনো নেটওয়ার্ক সাপোজ নাই, হঠাৎ করে দেখবেন আপনি টেলিটক পেয়ে গেছেন। এরকম হয়েছে আমাদের অনেকের সাথে। বাট হ্যাঁ, এই আর কি, একটা ভেরি ব্লু ইন্টারেস্টিং। ওশান স্ট্র্যাটেজি, যেটা আর কারো যেখানে আর কেউ কারো না নেটওয়ার্ক নেই, ওখানে শুধু আছে। আমরা। হ্যাঁ। এত- একটা বলেন তোমার ফাহিম ভাই। আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখতেছিলাম ওই দিন। হুম। কাউন্টডাউন, সো তোমাদের যখন কোনো কিছু কাউন্টডাউন দিতে হয়, ধরো ডিম সিদ্ধ করবা, তো তোমার 16 মিনিটের একটা কাউন্টডাউন লাগবে। তো অনেকে আছে কাউন্টডাউন অ্যাপ ইউজ করে, অনেকে আছে তুমি যদি জাস্ট গুগলে কাউন্টডাউন ফর 16 মিনিট লেখা এন্টার দাও, গুগলে কিন্তু অটোমেটিক্যালি কাউন্টডাউন শুরু হয়ে যায়, so আলাদা কিছু করা লাগে না। বাট একটা প্রবলেম আছে। প্রবলেম হলো এই কাউন্টডাউনটা দেখতে মজার না, এটা জাস্ট নর্মাল একটা কাউন্টডাউন। সো এটা বাচ্চাদের জন্য অত এফেক্টিভ না। সো এই প্রবলেমের সলিউশন হিসেবে তুমি দেখবা কাউন্টডাউনের একটা আলাদা ইন্ডাস্ট্রি আছে। যদি তুমি কাউন্টডাউন টাইমার ফর লিখে ইউটিউবে সার্চ দাও, তুমি দেখবা কাউন্টডাউন টাইমার ফর কিডস, কাউন্টডাউন টাইমার ফর স্টাডি, কাউন্টডাউন টাইমার ফর অমুক তমুক। প্রত্যেক সাব সেগমেন্ট অডিয়েন্সের জন্য আলাদা আলাদা কাউন্টডাউন টাইমার আছে। এবং কিছুই না, একটা ইউটিউব ভিডিও যেখানে কাউন্টডাউন হচ্ছে এবং বিভিন্ন সময় থেকে শুরু হচ্ছে, কারণ ভিডিও তো ফিক্সড। সো কাউন্টডাউন টাইমার 30 থেকে 0, কাউন্টডাউন টাইমার 1 মিনিট থেকে 0, 1 ঘন্টা থেকে 0, আনলিমিটেড অপশন। যেখান থেকে করতে চাও তুমি। এবং আমি কালকে দেখতেছিলাম যে হাজার হাজার ভিউ, লাখ লাখ ভিউ এই বাচ্চাদের কাউন্টডাউন টাইমার ইউটিউব মিলিয়ন্স ভিডিওতে। মিলিয়ন্স ভাই, এগুলা অদ্ভুত ইনসেন। যে আমি কখনো ভাবিনি যে এরকম একটা জিনিস থাকতে পারে, যেখানে ইউটিউব চ্যানেল তারা খালি কাউন্টডাউন টাইমার বানায় বাচ্চাদের জন্য এবং তারপর ইউটিউবে আপলোড দেয় ভিউজ। এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম, যদি আপনারা হ্যাঁ, করতে চান এরকম কোনো কিছু। এখানে কাউন্টডাউন ফর এক্সারসাইজ, প্ল্যাঙ্ক, বার্নস সব দেয়া আছে। এখন কেউ যদি বাংলায় বানাইতে চায় এটার জন্য তাইলে সেই হবে চ্যানেল। হ্যাঁ। বাংলাদেশে জানি না কত মানুষ ইউজ করবে। ও, বাই দ্য আমি ইন্টারেস্টিং তো আমি আসলে। রিসেন্টলি স্ট্যাট দেখতেছিলাম, বুঝছেন আপনারা কি জানেন কি না, বাংলাদেশে কিন্তু ইউটিউব অডিয়েন্স কম্পারেটিভলি কম। আমি দেখতেছিলাম এটা মনে হয় 8 কি 9 নম্বরে বাংলাদেশ, পাকিস্তান এরকম 5 কি 6 নম্বরে, এরকম 5 6 বা 4 5 নম্বর এরকম। পাকিস্তানে ইউটিউব পাকিস্তানের অডিয়েন্স এত বেশি।
মানে ওভারঅল আপনি যদি ইউটিউব অডিয়েন্স ওভারঅল ওয়ার্ল্ডে সার্চ দেন, তাহলে আপনি দেখবেন বাংলাদেশের থেকে পাকিস্তান অনেক উপরে। সবচেয়ে কেন, বেশি কারণ হচ্ছে কি? ইন্ডিয়াতে। আমি খুবই আমরা মনে হয় একটা পডকাস্টে ডিসকাস করছিলাম যে কিছু কিছু জায়গায় পাকিস্তান যদিও বাংলাদেশের থেকে টোটালি ওভারঅল ইকোনমিক দিক থেকে অনেক পিছায়, কিন্তু কিছু কিছু জায়গা এমন আছে যেখানে পাকিস্তান অনেক অনেক বেশি আগায়। আম, যেমন হতে পারে টেক ইন্ডাস্ট্রি। পাকিস্তান মনে হয় বাংলাদেশের থেকে টেকের দিক থেকে অনেক, যেমন আমরা সব সময় মুভি টুভির মধ্যে হ্যাকার দেখলে পাকিস্তানি হ্যাকার দেখি। তারপরে হচ্ছে এরকম টাইপের, যেমন অনেক বড় বড় বিজনেস টিজনেস হচ্ছে পাকিস্তানের মধ্যে হয়তো আছে, কিন্তু যেটা বাংলাদেশে হয়তো এখনো পর্যন্ত আসে নাই, এই টাইপের জিনিসপত্র। তারপরে গুগল বা হচ্ছে এই টাইপের জায়গাগুলোতে টেক ইন্ডাস্ট্রির মধ্যে হচ্ছে পাকিস্তানের ইনভলভমেন্ট অনেক বেশি। আমি বলবো না আমি এক্স্যাক্ট স্ট্যাট জানি না বাংলাদেশের থেকে বেশি কিনা, বাট পাকিস্তানের ইনভলভমেন্ট অনেক বেশি। এটা আমাকে টেক ইন্ডাস্ট্রি একজন হয়তো বলছিল এর আগে। সো পাকিস্তান এই একটু আর কি। পুরান দেশ তো, তো হ্যাঁ, এই পাকিস্তান জন্য একটা পুরান একটা দেশ, অ্যাডভান্টেজ। এটাও একটা জিনিস। হ্যাঁ, এটাও হইতে পারে, পাকিস্তান অনেক আগের থেকেই এক্সিস্ট করে বাংলাদেশের থেকে। বাট ফেসবুক বাংলাদেশ পাকিস্তানের হওয়ার দুইটা হওয়ারই পরে আসছে, ইউটিউব বাংলাদেশ এই দুইটা হওয়ারই পরে হ্যাঁ, আসতেছে। ওইভাবে কি চিন্তা করলে আবার ওইভাবে চিন্তা আগে। কি জানি, জানি না কি রিজন হইতে পারে, ফারহান ভাই আপনি বলেন। জানি না, ফেসবুক আমি দেখতেছি বাংলাদেশে বেশি, তো ফেসবুকের ফেসবুক লিস্টে। বেশি বাংলাদেশে, ইয়েস। ইউটিউব আবার হচ্ছে যে ফেসবুক যতদিন পর্যন্ত ঠিক আছে ততদিন পর্যন্ত আর কারো কিছু ফেসবুকে ফেসবুকের আসল। কথা আর বললেন না ভাই, দুনিয়ার সবাই এই ফেক কপিরাইট স্ট্রাইক, দুনিয়ার সব মানুষজন পাইছে। এই সালমান মনে হয় নোটিফিকেশন যতদিন ট্যাব পর্যন্ত ভাই আমি জাস্ট ছাইরে দিছি ভাই, তোরা কর কি কর যা কপিরাইট মন চাই কর, কর। আমি ছাইরে দিছি আর। হায় রে। আমি তো আমার ইনস্টাগ্রামে, যেহেতু আমি ইংলিশ করে ফেলছি so আমি আমার পুরান সব রিল ধরে ডিলিট করে দিয়েছি, যেগুলো বাংলা ছিল, নর্মাল গুলো আছে যেগুলো কোনো কথা নাই, প্রকৃতি ওইসব আছে, বাট সব বাংলা ধরে আমি ডিলিট করে দিছি, দেন তারপর ইংলিশ আপলোড করা শুরু করছি। সেম আমি ফেসবুকেও করছি, আমি সব ছবি ধরে ডিলিট করে দিছি, যেন এখন শুধু ভিডিও থাকে আর কোনো কিছু না থাকে। এবং এখন তারপর ভিডিওই যাচ্ছে, তেমন কোনো সমস্যা দেখতেছি না। বুঝলি তো, ফেসবুক যতদিন আছে ততদিন বাংলাদেশে কোনো সমস্যা নেই। ইন্ডিয়ার একটা সুবিধা আছে, আমি ইন্ডিয়ান শার্ক ট্যাঙ্ক হচ্ছে এখন দেখতেছি। ইন্ডিয়ার একটা মজার সুবিধা হইলো, যাই আসে তাই দেখা যায় ইন্ডিয়ায় 20 কোটি পোটেনশিয়াল মানুষ। মনে করো তুমি খুঁজতেছো এত মানুষ, ধরো হ্যাঁ, তুমি এমন একটা জিনিস বানাইছো যার এক চোখ, যার বাম চোখ নাই এবং ডান হাত নাই এবং হাঁটতে পারে কিন্তু কথা বলতে পারে না, ইন্ডিয়াতে যে 20 কোটি পোটেনশিয়াল কাস্টমার। এর শার্ক ট্যাঙ্ক এরকম অদ্ভুত অদ্ভুত রয়েছে, যেগুলো দেখলে যতক্ষণ পর্যন্ত নাম্বারস বলা শুরু করে তার আগ পর্যন্ত মনে হয় যে এগুলো কেউ কিনবে না, কে আছে এরকম। তা দেখা যায় যে না, ইন্ডিয়ায় এরকম 30 কোটি মানুষের এই জিনিসটা আছে, 40 কোটি মানুষের এই জিনিসটা দরকার। তো এটা একটা খুব ইন্টারেস্টিং সুবিধা, যে সুবিধাটা আসলে বাংলাদেশের মানুষেরও আছে। বাংলাদেশ এখন বিগ কনজিউমার মার্কেট, এবং আমি অনেকের স্ট্যাটাসে দেখি বাংলাদেশ নাকি আগামী 10 বছরের মধ্যে যে 9th লার্জেস্ট ইকোনমি হবে। নাইন্থ লার্জেস্ট ইকোনমি যদি হয়, তাহলে বাংলাদেশের মার্কেটের জন্যই আমাদের অনেক কিছু বানানোর চেষ্টা করা উচিত। হুম, রিসেন্টলি শার্ক ট্যাঙ্কের কথা বললেন, দেখলেন না শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের অনেকগুলো পোস্ট আসছে, ইয়েস, নাকি ইয়েস, দেখছেন শার্কস এন্ড শার্ক এভরিথিং? ট্যাঙ্ক রেকর্ড হওয়া শুরু হয়েছে। মানে আচ্ছা। আমি জানি না তোমাদের বলতেছেন কি, আমি অনেকে শার্ক ট্যাঙ্কের ইয়ে হয়ে অনেক ডিল টিল হয়ে গেছে, কোনো কোনোটা আমি শুনতেছি। অনেকে গ্র্যান্ট পাচ্ছে, অনেকে ইনভেস্টমেন্ট পাচ্ছে, অনেকে রেকর্ডিং বেসিক্যালি রেকর্ডিং চলতেছে এখন। পাবলিশ কবে হবে জানি না, বাট এপিসোড রেকর্ডিং এখন হচ্ছে। শার্কদের দেখছো তুমি, সালমান? হ্যাঁ, পাঁচ সাদমান ছয় জন দেখছি, শার্ক। ইয়া দিল। এটি পোস্ট পাবলিকলি দেওয়া হয়েছে তো সবাইকে। হুম, ইন্টারেস্টিং। আমি আমি কাউকেই আসলে খুব বেশি চিনি না। আহ, হয়তো শার্ক ট্যাঙ্কে বায়ো দেওয়া শুরু করার পর থেকে আস্তে আস্তে চিনবো, বাট নোন ফেসেস, ইনভেস্টমেন্টস। ইনভেস্টর কমিউনিটিতে নোন ফেসেস একটু। হ্যাঁ, আমি যেহেতু ইনভেস্টর কম, ওই দুনিয়ার সাথে অত পরিচিত না, so আমি কাউকেই আসলে ওইভাবে চিনতাম না। So আমি ইন্টারেস্টেড দেখার জন্য যে কে আসলে এটা কি 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 কোম্পানিতে আয়মান ভাই ইনভেস্ট করছে। চিনবে আরো বেশি নাকি? লোকাল ইন্ডাস্ট্রির মধ্যে যেহেতু আয়মান ভাই আরো বেশি হ্যাঁ, না না, চেনে। যারা ইন্ডাস্ট্রিতে আছে তারা চিনে মোটামুটি সবাইকে, আচ্ছা, পপুলার নোন ফেস আর কি। নাইস, এরকম। তো দেখা যাক কবে আপলোড হয় আর কি সামনে। কোন চ্যানেলে মজা হবে এটা? হবে। দীপ্ত টিভি সম্ভবত। দীপ্ত টিভিতে। হুম, বাহ, বা খুবই ভালো, আশা করি ইউটিউব এবং অনলাইনে কোথাও চলে আসবে, আমরা দেখতে পারবো। এই আর খুবই ভালো। আমি, একটা ওয়েবসাইট আছে, সো এগেইন আগে আরেকটা বিজনেসের। সো আমি আমার এখান থেকে আমি আস্তে আস্তে টের পাচ্ছি যে আমি আস্তে আস্তে চুল পড়ার দিকে আগাচ্ছি। সো আমার সবসময় পরিকল্পনা ছিল জীবনে যে আমার চুল পড়তে থাকবে, আমি কোনো কেয়ার করবো না, এক সময় আমি ডার্গি যাব, তারপর আমি হেয়ার রিপ্লেসমেন্ট নিব। এটা আমার গত 10 বছরের পরিকল্পনা। তো আমি কখনোই চুল পড়া নিয়ে খুব একটা, মানে এমন না যে খুব মেজর সমস্যা এই মুহূর্তে, এরকম না, মানে আমি টের পাচ্ছি যে সমস্যা হবে আস্তে আস্তে। তো আমার সবসময় প্ল্যান এটা ছিল যে চুল পড়তে থাকুক, কোনো সমস্যা নেই,
যখন আর একদম মানে যেহেতু আমি একজন মিডিয়া ব্যক্তিত্ব, so একটা সময় যে যখন মনে হয় যে না এখন আর সমস্যা এটা, তখন আমি টার্কি চলে যাবো, যে হেয়ার রিপ্লেসমেন্ট করবো। বাট এরপরে আমি ধরো ব্রায়ান জনসন, হাবি জাবি এইসব মানুষের ভিডিও টিডিও দেখতে দেখে ভাবলাম এখন আমি এক্সপেরিমেন্ট ফেজ শুরু করি, আমি বিভিন্ন প্রোডাক্ট ট্রাই করে দেখি কি হয়। তো কিছু কোম্পানি আছে, এবং আমি রেডিটা অনেক সময় কাটাচ্ছি দেখার জন্য। তো কিছু কোম্পানি আছে যারা ইন্টারেস্টিং সলিউশনস বানায় ফর ফর হেয়ার লস, ফর মেন। সো যেমন ধরো songs.co.uk, বেশ জনপ্রিয় একটা, সবারই সলিউশন মোটামুটি ঘুরে ফিরে একই রকম, এই 5টা প্রোডাক্ট এবং এই 5টা সাপ্লিমেন্ট এবং এই 3টা জিনিস করলে ভালো, জাস্ট এটারই ঘুরে ফিরে। সো বাংলাদেশে হেয়ার লসের উইমেন সেগমেন্টে অনেক প্রোডাক্ট আছে আমি জানি। সো অনেকে নিজেরা তেল বানায় বেচতেছে, অনেকে এই যে ক্যাস্টর অয়েল, হাবি যাবে অনেক কিছু বানায় বেচতেছে উইমেন উইমেন সেগমেন্টের জন্য। বাট মেল সেগমেন্টের জন্য বাংলাদেশে আই ডোন্ট থিঙ্ক কোনো ব্র্যান্ড এক্সিস্ট করে যারা মেল হেয়ার লস ক্যারার করে। এবং হেয়ার লস ইজ আ প্রমিনেন্ট মেল প্রবলেম। এটা ধরো যত মেয়েদের সাথে হয় তার থেকে অনেক বেশি ছেলেদের সাথে হয়। সো ছেলেদের হেয়ার লস ট্যাকল করার জন্য বাংলাদেশে একটা কোম্পানি থাকা উচিত বলে আমার মনে হয়। সো এটার জাস্ট পুটিং প্রথম মাই থট কাস্টমার আউট। মনে হয় সাদমানই হবে মনে হইতেছে যে আমি নিজেও চেক করছি আমার এদিক থেকে চুল কয়েকটা আমরা জিনিসপত্র। সবাইকে চিনি যাদের হেয়ার ফল আস্তে আস্তে হচ্ছে, খুব কমন একটা জিনিস, 30 এবং 40-এর পরের থেকে মেনদের হবে, বেশিরভাগের হয়। হুম। তো খুব বড় একটা কনজিউমার মার্কেট, বাংলাদেশের এরকম একটা কোম্পানি থাকা উচিত। আমরা আমরা যারা এই যে সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের যখন কোনো প্রবলেম হয় আমাদের উচিত বলে দেওয়া যেন পৃথিবীতে সলিউশন তৈরি হয়। ওই যে সলিউশন তৈরি হয় যে তাড়াতাড়ি ইয়ে পিয়ারের বলতেছিল, মতন, না আমাদের এটা লাগবে তাড়াতাড়ি পাঠাও। হ্যাঁ, ওই যে জেমি অলিভার, এই যে লাস্ট উইক টু নাইট যে করে, জেমি অলিভারই মনে হয় বা এরকম কি, এরকম কিছু, জন অলিভার। জন 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 অলিভার জন। বলতেছিল যে ওর যখন কোনো কিছু দরকার হয় ও কিনে না, ও কয়েকটা এপিসোডে যা বলে। যেমন ধর ওর বাচ্চার পোকেমন কার্ড দরকার ছিল, ও বাচ্চা পোকেমন কার্ড চায়, তো বিভিন্ন জায়গায় যায় র্যান্ডম ইন্টারভিউতে যে আমার পোকেমন কার্ডটা অনেক ভালো লাগে, এরকম কয়েকটা জায়গায় বলে। এবং তারপর দেখে কেউ না কেউ ওকে দিয়েই দেয়। যেহেতু এত জনপ্রিয়, তো কেউ না কেউ ওকে কোনো না কোনো সময় দিয়ে দেয়। তো আমি ওই থিওরি অ্যাপ্লাই করতেছি। আস্তে আস্তে আমার যা ও যা দরকার হবে বলবো, যা যা সমস্যা বলবো, যাতে দুনিয়া আমাকে পাঠায় বিভিন্ন জিনিস। আপনারে পাঠাই দিবে যে হেয়ার লসের জিনিসপত্র। বাই দ্য আমি এটা খেয়াল করছি যে আমি যখন থাইল্যান্ডে ঘুরতেছিলাম, মানে ওভারঅল এক্সপ্রেসের উপর দিয়ে গেলে আপনি যত বিলবোর্ড দেখবেন, ওভারঅল 50%-এর বেশি বিলবোর্ডে আপনি কোনো না কোনো মেডিকেল ট্রিটমেন্ট, স্কিন হোক কিংবা ওভার লুকস নিয়ে, মানে হচ্ছে আপনার চেহারার মধ্যে যে অনেক ধরনের ফেসের ট্রিটমেন্ট আছে না, স্কিন ট্রিটমেন্ট, বটক্স, হ্যান ত্যান হুম। হাবিজাবি, এখানে ফুলায় দেয়, এই করে ওই করে কত কিছু করে না, প্লাস্টিক সার্জারি টাইপ, প্লাস্টিক সার্জারি না মানে তার থেকে আরো নিচু ভার্সন, এগুলার প্রচুর অ্যাড। আমি জানি না এটা কি থাইল্যান্ডের কারণে, কিন্তু ওরা কি স্কিন নিয়ে এত বেশি কনসিয়াস, বা ওদের ওভারঅল চেহারা টেহারা নিয়ে এত বেশি কনসিয়াস, জানি না। এটা পুরোপুরি হয়তো একটা থাই জিনিস হইতে পারে, কারণ আমরা জেনারেলি ধরেন থাইল্যান্ড থেকে লোশন, স্কিনের প্রোডাক্ট হয়তো বেশি কিনি, শ্যাম্পু, এই টাইপের জিনিসপত্র থাইল্যান্ডে অনেক বিখ্যাত। বা ওরা মানে ওভারঅল হিস্টোরিক্যালি এই ধরনের জিনিসে বেশি ইন্টারেস্টেড কিনা। বাট আমি অনেক দেখছি আমাদের এখানে জেনারেলি, আমরা যদি কোনো দেখি যে আচ্ছা হেয়ার লসের একটা অ্যাডভার্টাইজমেন্ট খুবই বাজে ভাবে পোর্ট্রে করা, একজনের মাথায় চুল লাইয়ে পুরা, তারপর আবার আসছে, ওদের এগুলো এরকম না, ওদের গুলো খুবই ক্লাসি ওয়েতে দেখা যায় যে ওগুলো খুবই মেইন স্ট্রিম, মানুষজন ফ্রিকুয়েন্টলি ওইগুলো নেয় আমার কাছে মনে হইলো, দেখাই যে কারণে এত ফ্রিকুয়েন্টলি ওইখানে এই অ্যাড গুলা চলে আমাদের বিলবোর্ডের এগুলো মধ্যে। আসলে কেয়ার না, আমাদের কিন্তু এগুলো হচ্ছে প্রবলেম হবে তারপরে সলভ করার জন্য। আর তাদেরটা হচ্ছে যেটা অলরেডি আছে ওটাকে ইমপ্রুভ করা। তো হ্যাঁ স্কিন কেয়ার হচ্ছে যে অলরেডি ঠিক আছে বাট জিনিসটাকে একটু ভালো করা কিংবা মেনটেন করার জন্য। আর আমাদের হুম। দেশে হচ্ছে টাক তুমি হয়ে গেছো, এখন কি করা যায়? তোমার হ্যাঁ চেহারা ত্বক অবস্থা খারাপ, এখন কিভাবে রিকভার করা যায়? আমার মনে হয় এইটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোচ সোফার। ফার্মটা যেরকম বললেন যে আমাদের দেশে এগুলা ফিমেলদের জন্য অনেক ইকুইপমেন্টস আছে, অনেক জিনিসপত্র আছে, বাট মেলদের জন্য যেরকম নাই। আমি একটা জিনিস রিসেন্টলি ইউজ করে দেখি বেশ কাজে দিছে। সো আমি ইউজুয়ালি ক্রিম টিম লোশন মুখে ইউজ করি না, আমি জাস্ট পানি দিয়ে ধুবো ভাই, যতবার উজু করা লাগবে গোসল করা লাগবে করবো, বাট নো কেমিক্যালস। বাট একটা জিনিস রিসেন্টলি বেশ কাজে লাগছে, সেটা হচ্ছে স্ট্রাইপস পাওয়া যায়, স্ট্রাইপস না স্ট্রিপস পাওয়া যায়। সো দিলে কিছুক্ষণ রাখতে হয়, তারপর টেনে তুললে লাইক পুরো পোর ক্লেন্সিং হয়ে যায়। তো আমার কাছে এই হুম। একটা জিনিস জাস্ট যাদের মনে হয় যে আরে জোস, ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। বাকি কি করলে কি করা হবে আমি ঠিক জানি না। যেরকম কন্ডিশনার কিনছি, কন্ডিশনার কেনার পর আমার চুল আর আমার নিয়ন্ত্রণে নাই, সব এই দিক ওই দিক, কি করবো কন্ডিশনার নিয়ে আমি জানি না। পরে দেখি যাচ্ছে ঠিক আছে, এটা কি সাবানের মতো ইউজ করবো নাকি জাস্ট প্রেগনেন্সি হিসেবে করবো, এটাই করে ফেলি। সামটাইমস উই ডোন্ট ইভেন নো যে আমরা ইকুইপমেন্টস হ্যাঁ দিয়ে কি করব। আর এরকম অনেক ভিডিওস এই ইউটিউবে যে নিজের চুলের ধরন কিরকম, নিজের স্কিন কিরকম। আমি তো জানতাম সবার স্কিন একরকম, জাস্ট কেউ একটু মেলানিন বেশি, কেউ একটু মেলানিন কম, বা এইটার মধ্যে যে কত ভেরিফিকেশন আছে, কত হ্যাঁ। ডিফারেন্সিয়েশন আছে, এটা আসলে জানতে জানতে জীবন শেষ হয়ে গেছে।
আমি একটা জিনিস জানতে চাইতেছিলাম আপনাদের কাছে, যেমন সাদমান যেহেতু স্কিন কেয়ারের কথা, আমরা জেনারেলি হুম। ছেলেরা তো এত বেশি স্কিন কেয়ারে খুব বেশি একটা মনোযোগী দেই না, কিন্তু হুম। আপনাদের নিজেদের কোনো স্কিন কেয়ার রুটিন আছে কিনা? যেমন আহ, আমি দেখছি মানুষজন যারা রোদে বের হয় বাইরে, ওরা সানস্ক্রিন খুবই ধুমায়া ইউজ করে, মানে যত দামি সানস্ক্রিনই হোক ওরা মানে ফ্রিকুয়েন্টলি ইউজ করবে। একবার স্নরকেলিং এ নামছে দেন উইঠে আবার সানস্ক্রিন দিবে হাতে পায়ে মাইখা, তেলের মতন, বাংলাদেশে যেমন জব জব করে তেল দেয় ওরকম হুম। সানস্ক্রিন দেয়। তাহলে সানস্ক্রিন আসলেই যে কাজ করে এটা আমি বুঝছি। আমি জাস্ট থাইল্যান্ডে মুখের মধ্যে সানস্ক্রিন মাইখা বাইরে হইতাম পুরা দিন, একদম অনেক রোদ, যেহেতু থাইল্যান্ড বেশ ওই যে আমরা ফুকেটে, সরি ফিফি আইল্যান্ডে, তারপরে হং আইল্যান্ডে, ওইসব জায়গাতে ক্রাবিতে ট্যুর দিছিলাম, অনেক রোদ। তো আমার হাতে আমি সানস্ক্রিন মাখি নাই, হাত পুরো পুইরা কালো ছাই অবস্থা হয়ে গেছে ভিতরে এদিক দিয়ে, কিন্তু মুখ তত একটা কালো হয় নাই। তো এইটা থেকে বোঝা যায় অ্যাকচুয়ালি সানস্ক্রিন, অ্যাটলিস্ট একটা ভালো মানের সানস্ক্রিন আসলেই একটা ভালো ইনভেস্টমেন্ট সবার এবং জন্যই। এইটাই এইটাই আমি না একটা খুব বড় প্যারাডক্সে আছি যে সবাই বলতেছি সানস্ক্রিন ইউজ করেন বিকজ এজিং এর ওয়ান অফ দ্য বিগেস্ট রিজনস হচ্ছে মানুষ ওই রোদের মধ্যে থাকে অ্যান্ড ড্যামেজেস দ্য স্কিন। বাট হুম। আমার কাছে বারবার মনে হয় যে ভাই এত কিছু আমরা মানে আমাদের বডি এত অ্যাডাপ্টেবল, ইজ জাস্ট তুই সূর্যটাকে তুই হ্যান্ডেল করতে শিখলি না, এটার জন্য আমাদের বাইরে ইন্টারভেনশন লাগবে। তো আমার হ্যাঁ। কাছে আমি এট দ্য সেম টাইম আমি জানি যে আমার সানস্ক্রিন ইউজ করা লাগবে, বাট এট দ্য সেম টাইম আমার কাছে এটা মনে হয় যে এটা হোক্সও হইতে পারে হয়তো, বাট আমি এখন ফেন্সে আছি আর কি। না, না, ইটস সানস্ক্রিন সেফার। অ্যাটলিস্ট কাজ করে, পার্সোনাল এক্সপিরিয়েন্স এটা বলে। না না, ট্রু। এটা তোমার আমাদের আসলে স্কুলে ইন জেনারেল, ইভেন আই থিঙ্ক ফিমেল হাইজিন অ্যান্ড স্কিন কেয়ার মার্কেটও বাংলাদেশে খুব নতুন। অনেক পুরানো ওকে। এরকম না। অনেক আগে মানুষ জাস্ট ওই পাঁচটা ছয়টা আমাদের মাদের দুই তিনটা ক্রিম ট্রিম ওইগুলোই, এত হাজার হাজার প্রোডাক্ট, এত হাজার ভ্যারিয়েশন ছিল না আসলে, যেটা গত দুই তিন হুম। বছরে আমরা দেখতেছি, বা 5 বছর হয়তো বুম হয়েছে বাংলাদেশ ফিমেল স্কিন কেয়ার মার্কেটে। তো মেল এখনো আসেনি। বাট উচিত আসলে যে স্কুলে না, স্কুলে পড়ানোই মেবি সেফার। বাট স্কুলে না পড়ার জেনারেল এডুকেশন পাওয়ার আর কোনো উপায় নেই, সো স্কুলে পড়ানোই মেবি সেফার। স্কুল থেকে বাচ্চা কাচ্চাদের যদি বলে দেওয়া হয় যে না, সূর্যের নিচে গেলে সানস্ক্রিন ইউজ করা উচিত, তারপরে ওই তো ধরো 4-5টা বেসিক জিনিস যেগুলা আপনি করেন ঠিক নিজে? থাকলে আমি এখন করি। বাট ধরো ওকে। আমি যদি স্কুলে থাকতে করা শুরু করতাম, হ্যাঁ। তাহলে হয়তো আমি আরো অনেক বেশি দিন বাঁচতাম, বা আরো অনেক ভালো ভাবতেন। সুন্দর থাকতাম বেশি দিন ধরে। ও হয়তো বাবা। বাচ্চা মরার সাথে ডিপেন্ডেন্ট না, বাট আরো হয়তো বেশি দিন ধরে আমি সুন্দর থাকতাম, যেটা এখন টু লেট। সো এটা যদি আমাদের স্কুল থেকে শেখানো হতো তাহলে হয়তো আর একটু ভালো হতো। সবাই এখন অডিয়েন্স যারা যারা আছে সবাই ভাবতেছে আমরা তিনজন মানে কাঙালের মতন সানস্ক্রিন পিয়ার পাইতে চাইতেছি। একটু আগে এটা বইলা আমরা এখন সবাই সানস্ক্রিন নিয়ে না কথা না, আমি বলতেছি। চাই, আমি চাই আপনারা একটা মেন হাইজিন অ্যান্ড স্কিন কেয়ার ব্র্যান্ড খুললেন বাংলাদেশে, বুঝলা আমাদেরকে যেটা সব পাঠান, যা যা চাইলাম আমরা কি, সবকিছু লিস্ট করে। আমি কিনে নিবো ভাই, কোনো সমস্যা, আমাকে পাঠাইতে হবে না কিছু, আমি কিনে নিবো। আমি জাস্ট আই আই ওয়ান্ট দ্য, এই বিষয়ে আরো এডুকেশন অ্যাভেলেবল হোক ফর ফর মেন। তাহলে আই থিঙ্ক ভালো হবে সবার জন্য। বাট ব্র্যান্ড জোকস অফ পার্ট, আমি যখন অ্যাকচুয়ালি এইটা নিয়ে মোটিভেটেড হয়ে যখন অ্যাকচুয়ালি কিনতে গেছি, আয়েলের উপর যখন প্রোডাক্টগুলোর দাম আমি দেখছি, হ্যাঁ, আমি মাপ চাইছি যে এই অনেক দাম। স্ক্রিন কেয়ার রুটিন মেনটেন করতে হলে আমার ইনকাম ডাবল করা লাগবে। ওটা আমার জীবনে এক্সপেন্সিভ এত কেন? মূল্যবান না। হ্যাঁ। হ্যাঁ, এক্সপেন্সিভ। ইম্পোর্ট হলে আরো বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। তো এই দেখা যাক। আই থিঙ্ক আরো আগামী 5-10 বছর, আমাদের অনেক আগে একটা মেন কেয়ার ব্লগ ছিল, আমরা বেচছিলাম। আমার এই মুহূর্তে নাম মনে পড়তেছে না, মেন something4men.com, এই টাইপ একটা ব্লগ ছিল আমাদের, পরে আমরা বেচে দিছিলাম। বাট ওটাও ছিল মেন স্কিন কেয়ার এই এই হুম। ইন্ডাস্ট্রির উপরে। আই থিঙ্ক হেয়ার অ্যান্ড স্কিন ফর মেন এটার উপরে একটা খুব বড় ব্র্যান্ড দাঁড় করানো উচিত হ্যাঁ, কোনো বাংলাদেশে কারো। ইউটিউবারও দাঁড় করান, দাঁড়া হইলো না এটার উপর। আমার কাছে মনে হয় যে একজন মেল ইউটিউবার যদি এইটা নিয়ে কথা বলে। এনায়েত, এটা তোমার, দিস ইজ ইয়োর চান্স। 2024-এ গো ফর ইট। একটা তুমি যে মেল গ্রুমিং এন্ড আমারে স্কিন কেয়ার কেন ব্র্যান্ড ভাই, দাঁড় করে। আমি নিজেই শিখতেছি এখন, আমার বউয়ের কাছ থেকে তা আমার আমার বউ না থাকলে আমি এগুলোর দিকে একদম কেয়ার চকচক করতাম না। করতেছে বাম পাশের স্ক্রিনটা এনে এদের একেবারে লাইটে। বাট হ্যাঁ, ওই রিগার্ডিং স্কিন কেয়ার আমি একটা জিনিস জাস্ট বলে রাখতে চাই, যদি আমাদের কোনো তরুণ দর্শক হয়ে থাকেন, কেউ যদি থাকেন, হ্যাঁ। প্লিজ ডু নট পপ ইউর পিম্পলস। যখন ইয়েস। আপনার বয়স অল্প, বয়স সন্ধিকালে একটু পিম্পলস টিম্পলস উঠবে, হ্যাঁ, জাস্ট টলারেট করেন। খুঁটে। আমি জানি যে আপনার অনেক ক্রিঞ্জ লাগতেছে, আপনি চেহারা দেখাতে পারতেছেন না আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, হুম। বাট জাস্ট এটা একটু টলারেট করেন অ্যান্ড ডেসপারেট হয়ে আও ফাও জিনিস ইউজ করেন না কেমিক্যাল। হুম। হ্যাঁ। এইটা এটা জাস্ট আমার কাছে মাঝে মাঝে খুব স্যাড মনে হয়। দেয়ার আর মেনি পিপল যারা খুব অল্প বয়সে এই ধরনের এক্সপেরিমেন্ট করতে যায়, কিছু করতে যায়, তাদের স্কিনে পার্মানেন্ট ড্যামেজ করে বসে। হুম। এমন না যে স্কিনই হচ্ছে আপনার লাইফে সব থেকে বড় জিনিস, বাট এইটা থেকে তারা আর ইমোশনালি রিকভার করতে পারে না।
তাদের হুম। যে কনফিডেন্স বুস্টটাতে অ্যাটাকটা লাগে, কিংবা সারা জীবন তারা নিজেদেরকে ব্লেম করে কিংবা চেতে থাকে, কিংবা ডাক্তারদের উপর চেতে থাকে যে ডাক্তার আমাকে তারা বলছিল, আমার স্কিনে রিয়াকশন হয়েছে। সো ভাই পারলে যখন ছোট আছেন, একটু একটু ডোন্ট গো ফর চিপার অপশনস, দ্যাট উড বি মাই সাজেশন আর কি, আর পিম্পলস ভাই ধরেন না আমার আর কি। আমার সাজেশন হচ্ছে যারা যারা পিম্পল নিয়ে ঝামেলায় পড়বেন, পিম্পল খোটানো, এইটার মধ্যে নখ লাগানো, এই সব কিছু থেকে আমি এরকম একটা এক্সপিরিয়েন্স এরকম হয়েছে, কার জানি আমার আত্মীয় বা কোন একজন, হ্যাঁ, নাকে পিম্পল হয়েছে, সে কি করছে এইটারে খুঁচাইতে গেছে সুই দিয়ে। সুই দিয়ে খোঁচানোর পরে নাক থেকে তো ব্রেইনের কানেকশন অনেক ডাইরেক্ট, তো ওইটা নার্ভে কিছু একটা ঝামেলা হয়েছে, ওর অবস্থা খারাপ হয়ে গেছে ওইখান থেকে। তো স্কিন কি এই, ভালো হয়েছে? হ্যাঁ, স্কিন না, স্কিন স্কিন আস্কিং দ্য তো রিয়েল ভালো, কোয়েশ্চেন্স, হ্যাঁ। স্কিন তো ভালো হবেই ব্রেন না, তো কারণ দেখা আপনি যায় না। আপনি যদি এই টাইপের জং ধরা বা কোনো কিছু সুই, তো এগুলো তো লোহার জিনিস, এগুলা দিয়ে তো আপনি যদি স্কিনের ভিতরে যদি কোনোভাবে ঢুকে অনেক কিছু হইতে পারে, সো নার্ভের সাথে কানেকশন হয়ে বহুত বাজে অবস্থা মানে হয়ে গেলে এগুলো তো আর ইয়ে না। আমি বুঝি জিনিসটা আসলে ওই বয়সে না, মনে করেন একটা একদম ঠিক নাকের ডগায় যখন ওই পিম্পলটা হ্যাঁ, হয়, হ্যাঁ, এটা অনেকটা ভিন্ডিকটিভ মনে হয়, যেরকম থাকে না প্যানিকে থাকলে প্রিন্টার কালি প্রিন্ট করে না, সেরকম হ্যাঁ। ইভেনচুয়ালি এরকম সামনে কোনো আয়োজন থাকলে চেহারা বুঝে যায় যে আয়োজন সামনে আসতেছে, একটা তো পিম্পল আনতেই হবে, ওই পিম্পল নিয়ে আপনি সব জায়গায় যাবেন। সো যেটাই হোক না কেন, কয়েকটা বছর একটু টলারেট করেন, হোপফুলি বয়স সন্ধিকালের পর যখন হরমোনস একটু সেটেল করবে, হোপফুলি হোপফুলি সব ঠিকঠাক হয়ে যাবে। আদারওয়াইজ ওই একটু একটু গুতাগুতি করবেন ভাই, প্যারা খেয়ে যাবেন। যেরকম আমার এই চিকেন পক্স ছিল, সব অল গুড, দেয়ার আর নো রিমেইনিং স্কার্স, জাস্ট একবার দুষ্টামি করছিলাম এবং এখানে একটা গর্ত হয়ে আছে, এই এক দুষ্টামি। শেষ ফর লাইফ। বাট গুড থিং, এটা এখানে আমার লাইক ইটস লাইক ঢাকা থাকে অল দ্য টাইম, সো বুঝাও হ্যাঁ, যায় না। হ্যাঁ। এই আচ্ছা, আমাদের তো আপনাদের আসলে, সবারই চিকেন পক্স হয়েছে না একবার লাইফে? আমার হয় নাই, আমার আমার হয় নাই। হয়েছে। আপনার তাহলে এখনো আমার মনে চান্স হয় আছে। যত আর্লি হওয়া তত ভালো, হ্যাঁ, স্কারটা আমারও শেষ হয়ে যাবে। ছোটবেলায় একদম হয়েছিল। হ্যাঁ, আমার শুধু জন্ডিস হয়েছে, চিকেন বক্স হয় নাই। So, ও, হয়তো হবে কোনো এক সময়, না ভাই, দেখা যাক। না হোক, এটা আমরা দোয়া করি, আপনার মতো না আমরা। পক্সের আমিও কি দোয়া করি। ভ্যাকসিন হয় না? পক্সে তো ভ্যাকসিন হয় নাকি, কি জানি। চিকেন পক্স? ভ্যাকসিন এখন আছে কিনা আমি এক্স্যাক্টলি, আমরা কথা বলতেছি আমার কাছে মনে হইতেছে আমরা আন্দামান দ্বীপপুঞ্জের আদিবাসীদের কথা বলতেছি, ভ্যাকসিন যে নিয়ে। উগা বুগা, যে হ্যাঁ ভ্যাকসিন পৃথিবীর কি আছে। অবস্থা, ভ্যাকসিন পৃথিবীতে আছে কিনা এটা, আর এই আছে কিনা এটা, কালাপানির ওই অবস্থা বাট আন্দামান না না না, নিকোবর এইটা এইটা দ্বীপপুঞ্জে। এই জিনিসটাই কিন্তু দ্য ভেরি বেসিস। আমি এখন লাইফে লাইফে একটা ফুল সার্কেল হয়েছে। অভিভাবকরা বলতো না যে ফোনটাই সকল সমস্যার মূল, হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি এখন মনে হয় যে সব ফোনটা আসলে সব সমস্যার ওটা না মূল। থাকলেই হইতো। হ্যাঁ, অভিভাবকরা বলতো যে আগে ভাগে ঘুমায় যাবা, হ্যাঁ, তারপর ভাত খাবা আর্লি, এইগুলাই রে ভাই। এইগুলাই আমার আসল যে, জিনিস। আমি জাস্ট বলতেছি, এখন আমার বলতে কেমন জানি লাগে, বাট হ্যাঁ। কিছু বছর পর, এবং কিছু বছর পর না, এখন কারেন্ট স্ট্যাটিস্টিক্স বলে সব থেকে বেশি যেই কারণে এমপ্লয়িরা সিক লিভ নেয় কিংবা লিভ নিতে হয়, সেটা হচ্ছে কোমর ব্যথার কারণে, হুম। গ্লোবালি সব থেকে বেশি। এখন এইটা বলা তো খুবই মানে গ্ল্যামার নেই কথাটার মধ্যে যে আপনারা ঠিক মতো বসেন চেয়ারের মধ্যে, বাট ইট ইজ হোয়াট ইট ইজ, মানে সবার লাইফে এই জিনিসটা হবে। হ্যাঁ, তুই যে বললি যে আমরা আন্দামান দ্বীপপুঞ্জে এসে কথাবার্তা বলতেছি, আমাদের আসলে বেসিকটাই ঠিক নেই, হ্যাঁ, ওইটা বেসিকটাই ঠিক বুঝি নেই। হচ্ছে এবং 25 পার হওয়ার পরে। আমরা যেহেতু আমাদের সোসাইটিটাই আমরা এমন ভাবে, সবাই আমরা এমন অনেকে, যে এখন যদি এনায়েত একটা ভিডিও বানায় যে এই 4টা জিনিস করা উচিত ফর বেটার মেল স্কিন অ্যান্ড হেয়ার, তাহলে আমরা কমেন্টে গালি দিয়ে যে গাধা, যে স্কিন কেয়ার নিয়ে কথা বলতেছিস, একটা ছেলে হয়ে তোর কি কাজ নাই কোনো, হুম। তুই যা লাইভ কর। হ্যাঁ, লাইভ করে। এই টাইপ কমেন্ট আমরাই করবো, বিকজ আমাদের এই যে ব্রট আপ সোসাইটি স্ট্রাকচারটাই এমন যে এখানে মেল কেয়ার নিয়ে এভাবে কথাবার্তা হয় না। হ্যাঁ, তারপরে বলবে যে পাপোশ পাপোশ দিয়ে মুখ মুছাই তো সব ঠিক হয়ে যায়। বাট এটাও কি সত্যি না যে আমাদের ছেলেদের আসলে এফোর্ট কম দেওয়া লাগে? এটা আমি অনেক True. মেয়েদেরকে হ্যাঁ, কমপ্লেন করতেছি, সেনসিটিভ কম True. আরে তো। বেডা মানুষ মুখও ধয় না কিন্তু তাদের পাপড়িগুলো এত বড় বড়, স্কিনে কোনো সমস্যা হয় না। আরে ভাই, ওয়াই ইউ হেটিং অন আস? হ্যাঁ, এটা জাস্ট True. এইভাবেই। True. এটা আমরা ফরচুনেট যে আমাদের অত কষ্ট করা লাগে না, বাট আই থিঙ্ক এটা এই বিষয়ে আরো এডুকেশন, জেনারেল এডুকেশন জরুরি। তো হ্যাঁ, আপনারা যারা ইয়ত আইকনস আছেন, আপনাদের ইউথ টেক দ্য আইকনস। স্টেপ। হুম, কুল। cool. বল, আর কি নিয়ে কথাবার্তা বলতে চাও? আমি আর কি নিয়ে, কি নিয়ে আছে? ও আরেকটা টপিক আরেকটা রিসেন্ট সংকটে। স্ট্যাট, আরেকটা রিসেন্ট স্ট্যাট ছিল। আমি just, আপনারা যখন বলতেছিলেন না যে পাকিস্তানের আলোচনাটা আনতেছিলেন, রিসেন্টলি হ্যাঁ, আমি কয়টা জায়গায় নিউজ দেখছি, আমি জানি না জিনিসটা ভেরিফাইড নাকি না, আমাদের গিটহাব না কোথায় জানি সব থেকে বেশি নাম্বার অফ ইউজার্স, আর আমাদের প্রোগ্রামার্স নাম্বার অফ গ্রোথ বলে পুরো পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, এরকম কোন স্ট্যাট আপনাদের চোখের সামনে আসছে? না, আচ্ছা, বাট আসে না, তাহলে অবিশ্বাস্য এটা না। বাদ দেই, তাহলে
দেখি দেখি। অবিশ্বাস্য না, নাম্বার অফ পার্সেন্টেজ গ্রোথের দিক থেকে হয়তো অনেকে, কিন্তু আমাদের এখন গত 2-3 বছর ধরেই এমন আইটিতে বুম হচ্ছে যে হুম। গ্রোথ পার্সেন্টেজ বেশ ভালো। নাম্বারের দিক থেকে তো অবশ্যই ভালো, আয় রোজগারের দিক থেকে হয়তো আরো কিছুদিন পরে বোঝা যাবে কিরকম হয় না হয়। তোমরা কি কেউ আহ, আমরা যে Project 24 টাইপ একটা জিনিস করতেছে এই বিষয়ে ওয়াকিবহাল, কেউ কি জানো কি? কেউ প্যাসিভ ডু জার্নালের পোস্ট এনলাইটেন আস। দেখো না? তা আমরা চেষ্টা করতেছি প্যাসিভ জার্নালের ভিতরে নিজেরা একটা ওয়েবসাইট দাঁড় করাইতে, এবং আমরা মানুষদের এনকারেজ করতেছি যে তারা যেন তাদের পছন্দের টপিক একটা ওয়েবসাইট দাঁড় করে, উইথ আ গোল যে ডিসেম্বর 2024 আসতে আসতে যেন মোটামুটি একটা আয় রোজগার শুরু হয় তাদের ওয়েবসাইট থেকে। সো আমি নিজে একটা বানাচ্ছি, আমাকে দেখে দেখে অন্য মানুষ তাদের এন্ডে তাদের মতো করে বানাচ্ছে। আহ, প্রত্যেক সপ্তাহে আমি চেষ্টা করি আপডেট দিতে, এখন পর্যন্ত প্রত্যেক সপ্তাহে দেই। তো তোমাদের কারো যদি হাতে সময় থাকে, চেক, তোমাদের যদি অ্যাক্সেস থাকে, প্যাসেঞ্জার না থাকলে আমার কাছে নিয়ে নিও। দেখ, আই থিঙ্ক ইন্টারেস্টিং হবে, কারণ অলরেডি 15-16 হাজার মানুষ করতেছে। সো, এবং বেশ মজা হচ্ছে ভিতরে। তো ভিডিওগুলো দেখলে আই থিঙ্ক অনেক কিছু জানার এবং একটা ইন্টারেস্টিং সাইড হাসেল হয়ে যাওয়ার চান্স আছে 2024 ডিসেম্বরের ভিতরে, যদি সব ওয়ার্কআউট করে। আর ওয়ার্স্ট কেস সিনারিও অনেক কিছু শিখা হবে, বাট আসলে আয় রোজগার হবে না। এটা জাস্ট অ্যানাদার পার্সোনাল খালিদ পিচ। ফারহান প্রমোশনাল এপিসোড ইনসাইড টাইনোমিয়াল পডকাস্ট। পার্সোনাল পিচ। এটা ফান আমি ভাই জানাই ড্রিঙ্কস রাখলাম। লঞ্চ করেন প্লিজ। হ্যাঁ, এই যে ড্রিঙ্কসের মধ্যে কোনো টাকা নেই, আমি তো এটা ওই দিন কি রাফসানকে বলেন এই, বলতে। তাই? হ্যাঁ, ড্রিঙ্কসের মধ্যে কোনো টাকা পয়সা নেই। হ্যাঁ। তো রাফসান লঞ্চ তোমার করে কি লস খাইছে? ওটা কি লস জানি খায় ছিল নাই, বাট নামটা, নামটা এমন কি ব্লু, ছিল জানি ওটা? ব্লু। ব্লু ব্লু, ব্লু ব্লু। ব্লু। এমন কোনো আহামরি লাভ নাই তোমার। আমি পুরো এক্সাক্ট ফিগার গুলো জানতাম, এখন আমার মনে পড়তেছে না। তোমাদের কি কারো মনে আছে দাম কত একটার? 60 টাকা মনে হয়। এরকম ছিল, হ্যাঁ স- হ্যাঁ, 60 টাকা মতো হ্যাঁ, ছিল। মনে হয় 60 টাকা। এফএমসিজির এফএমসিজির সমস্যাই হইলো আম, অত টাকা থাকে না হাতে আসলে তোমার। 60 টাকার যদি আমার এমআরপি হয়, তাহলে তোমার ধরো নিজে বেচলে তো পুরাটাই, বা সাপ্লাই ইয়েদের ডিস্ট্রিবিউটরদের দিলে ওখান থেকে আরো পার্সেন্টেজ কমে আসে, তারপর প্রোডাক্ট বানাইতেও দেখা যায় 30-40 টাকা খরচ হয়ে যায়। লাস্টে যায় দেখা যায় একটায় থাকে, ধরো একটা বেচলে হয়তো 10 টাকা প্রফিট, ইন লাইক ভেরি গুড সিনারিও। সো একটায় যদি তোমার 10 টাকা প্রফিট হয়, ও আরো 2 মাস আগে পডকাস্টটা করলে আমি তোমাদের এক্সাক্ট নাম্বারস গুলো বলতে পারতাম, আমি লিখে রাখিনি কোথাও। আহ, ওর যতগুলা বেচে খুব বেশি না, ওর ধরো 3,000-4,000 এরকম এক এক, ইনিশিয়ালি যেহেতু শুরু করছিল, সো অত তখন ইম্পোর্ট করে নাই, পরে আস্তে আস্তে হয়তো আরো বেশি করছে। বাট ইনিশিয়াল 3-4 হাজার হয়তো ইম্পোর্ট করছে। তো তুমি যদি হিসাব করো, আমি ওই সময় আমি হিসাব করছিলাম যে ধরো খুব সাকসেসফুল লঞ্চ, সব মানে খুব ভালো, সবাই অনেক এনজয় করছে, সবাই ভালো বলছে। আমিও বলছিলাম যে আমাকে পাঠাইলে আমি পোস্ট টোস্ট দিব। আহ, পাঠানো লাগবে না বলছিলাম, যে পাঠানোর দরকার নেই, ছবি দিলে আমি পোস্ট দিব। আমাকে একটা ছবি টবি পাঠাইতে। বাট সব হিসাব টিকাস করার পর দেখা গেছে আসলে 15-20 লাখ টাকার মতো লাভ আর কি। সো আহামরি লাভ না, ওটা যখন লঞ্চ কনসিডারিং। হয়েছে তখন, লঞ্চের টাইমে। হ্যাঁ, হ্যাঁ, ওই ফার্স্ট এক দেড় মাসের হিসাবের কথা বলতেছি আমি। তো 15-20 লাখ টাকার মতো লাভ, এবং ওখান থেকে ওর হয়তো থাকবে হাফ মেবি। সো এফোর্ট, রিচ, পাওয়ার সবকিছুর হিসাবে নট এফএমসিজি খুব একটা রাইট বিজনেস না মনে হয় বেশিরভাগ ক্রিয়েটরদের জন্য, এর আমার থেকে কাছে আরো এটা অনেক বেশ বেশি। ডিফিকাল্ট মনে হয়েছিল যে ইনিশিয়াল লঞ্চ করছে ভেরি গুড, বা এটা চালায় রাখতে হয় কন্টিনিউয়াসলি। এটার জন্য হুম। একটা বিগ কর্পোরেশন হইলে যাতে ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে তখন সুবিধা। না হলে নিজের একার এফোর্টে পুরো জিনিসটা দিনের পর দিন মাসের পর মাস চালায় যাওয়া ইটস ভেরি ডিফিকাল্ট, তখন আমার মনে হয়েছিল আসলে। এনায়েত? আচ্ছা, ড্রিঙ্কস এর কথা যেহেতু আসছে, আমি একটা জিনিস ইয়ে করতে চাই। আমরা যেমন বাইরে সাপোজ কেএফসি টেফসি তে বসলে ওইখানে আনলিমিটেড ড্রিঙ্কস, ঠিক আছে, মানে আমি এটা ইভেন মালদ্বীপে আমরা তো অত চেইন শপে বসি নাই, কিন্তু থাইল্যান্ডে যে এনায়েত প্রচুর কিন্তু দেশি রেফারেন্স এখন আর দেয় না। এখন ওর সব রেফারেন্স এখন ইন্ডিয়া এটা তোর হয়েছে, জাতি। মালদ্বীপে এটা হয়েছে, থাইল্যান্ডে এটা হয়েছে, হ্যাঁ। বাংলাদেশে কি হয় আমি ঠিক জানি না। জানি জানি ভাই, জানি, ওইটা তো কম্পারিজনটা দিতেছি। তো বাংলাদেশের ইয়ে, ইভেন আমি জানি না, মানে হচ্ছে ওইখানে মসজিদে নামাজ পড়তে গেছি, জুমার নামাজ পড়তেছি, জুমার নামাজের পরে থাইল্যান্ডে মসজিদে আপনার একটা ছোট ছোট একটা ওদের কি টাইপের যেন একটা ড্রিঙ্কস আছে, বেশ মজা খাইতে, একদম বরফ ঠান্ডা একটা ড্রিঙ্কস দিতেছে, আর সাথে হালুয়া টাইপের, সবাই বরাতে যেরকম হালুয়া দেয় ওরকম ফ্রিতে দিতেছে। তো কিছু কিছু মানুষ নিতেছে, কিছু কিছু মানুষ নিতেছে না, যে যার পছন্দ হয় নিতেছে, নিতেছে না। আমি তো এই সিন বাংলাদেশে চিন্তাই করতে পারি না, বাংলাদেশে তো আমি নিতে নিতে তার আগেই অলরেডি ফাঁকা হয়ে যাবে এই ড্রিঙ্কস দেওয়ার, আমি আর মনে হয় না কিছু পাবো, আমি জানি না। তো থাইল্যান্ডের মসজিদে এটা পসিবল, বাংলাদেশের মসজিদে কেন পসিবল না আমি এটা এখনো বুঝতে চাই। সেম রিজনে আমি এটা বলতেছি যে সাপোজ কেএফসি বা এই এই ধরনের চেইন শপ গুলো, কিছু কিছু চেইন শপ আছে যারা হচ্ছে আনলিমিটেড ড্রিঙ্কস অফার করে। আপনি যতগুলো ড্রিঙ্কস মনে করেন, যে যে কোনো অরেঞ্জ অরেঞ্জ ফ্লেভারে থাকতে পারে, নর্মাল স্প্রাইট অর 7 আপ, বা হচ্ছে ওইটা দেখিনি কোকা কোলা, 7 আপ,
উম, ফান্টা, তারপরে হচ্ছে এই টাইপের আরো কত বলতো, আবার ফান্টার আবার অনেকগুলো ফ্লেভার, ফান্টার মধ্যে হুম। স্ট্রবেরি, আবার অরেঞ্জ, আবার হ্যান ত্যান হাবি জাবি বহুত কিছু। সো এই ড্রিঙ্কস যতগুলো আছে, কোল্ড ড্রিঙ্কস, এগুলো সব আনলিমিটেড অফার করে। মানে হচ্ছে আপনি রিফিল করতে পারবেন, ইচ্ছা মতন রিফিল করতে পারবেন, কিন্তু বাংলাদেশের ইয়েতে তো রিফিল অপশন নাই। মানে এটা কি, মানে আপনি আয়ারল্যান্ডের চেইন শপে কি দেখেন? কিছু কিছু কোম্পানি, পেপসিকোর যে কোম্পানি ধরো, নান্দোস টাইপ, তারপর কেএফসি, এই টাইপ কোম্পানিগুলোতে আমি সব সব জায়গায় মনে হয় আমি আনলিমিটেড রিফিল অপশন দেখি। তেমন কোনো আহামরি প্রাইস ডিফারেন্স আসে না, অনেকটা বুফে টাইপ মডেলই। যে একজন আসলে অনেক বেশি খায় এরকম না, হুম। গ্লাস ধরে যখন হিসাব করে খুব আহামরি কতজন মানুষ কনভার্ট হয় ভার্সেস কত আসলে কনজিউম হয়, আই থিঙ্ক দিন শেষে লাভই হয়, তেমন লস হয় না। সো হুম। বেবি, নট আ ব্যাড, অফকোর্স নট আ ব্যাড ডিল তো করতো না, বাট খুব মানে আহামরি জটিল কোনো ম্যাথ আছে পিছনে এরকম না। আই থিঙ্ক জেনারেলি কেউ 1-2 গ্লাসের বেশি খাবে না। তোমরা কি কেউ এয়ার আপ কোম্পানিটার অ্যাড দেখছো কখনো? এয়ার আপ, ইউটিউবের প্রি রোলে অনেক অ্যাড আসে, হয়তো বাংলাদেশে আসে না। এয়ার আপের কনসেপ্টটা হইলো, এটা হইলো এয়ার আপের বোতল। ও, এয়ার আপের কনসেপ্ট হলো ভিতরে পানি, বাট এইখানে একটা পডের মতো লাগানো থাকে এই জায়গাটায়, এই যে এই যে আমার এটা, ফিডার মনে হইতেছে দেখে, সবাই ফার্স্টে ফিডার ভাবে। এই পডটা এই পডটা উঠানো যায়, বুঝছো? এটা একটু উপরে উঠানো যায় এবং এটা আবার নামায় ফেলা যায়। এই পদটায় তুমি যেই ফ্লেভার দিবা, পানিটা খাইলে ওইরকম মনে হয়। সো ওরা ওকে। ফ্লেভার বেচে। সো এই যে এই মুহূর্তে একটা কোকা কোলা ফ্লেভার বা কোলা ফ্লেভার বলে লাগানো আছে। সো এখন আমি যখন পানি খাই মনে হয় কোক খাচ্ছি, বা কোলা খাচ্ছি। এর জন্য এটা তুমি লেমন অ্যান্ড লাইম বসাইতে পারো, অনেক 7-8টা ফ্লেভার আছে ওদের ওয়েবসাইটে যেখান থেকে তুমি কিনতে পারো। খাচ্ছ পানি, বাট কোনো একটা কারণে যেহেতু স্মেল আসতেছে মিন্ট মোহিতোর, এই কারণে মনে হচ্ছে যে তুমি আসলে খাচ্ছ ওই জিনিস, পানি না। যারা পানি খায় না, যারা আরো বেশি পানি খাইতে চায়, তাদের জন্য এয়ার আপ হইলো একটা কোম্পানি, খুব রিসেন্ট কোম্পানি, আমাকে নাওমি দিছে, এবং আমার বেশ না লাইক এক্সাক্ট 100% মনে হবে না, তুমি আসলে জানো যে এটা না, বাট লাইক 70% ক্লোজ। না ফারহান ভাই, আপনি ফিডার দিয়ে পানি খান লাস্ট পর্যন্ত কথা এটা হচ্ছে। এটা আসলে এইভাবে খাইতে হয়, না হলে কারণ এই যে নাকটা খুব ক্লোজ থাকতে হয় যাতে স্মেলটা আগে আসে, এরকম একটা ব্যাপার সায়েন্স আছে পিছনে, তোমরা বুঝবা না। ও, আমরা বুঝবো না, আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আপনার রিসেন্টলি দুজনের জানার কথা একটা জিনিস, সেটা হচ্ছে রিসেন্টলি জিআই নিয়ে, খুব সম্ভবত হ্যাঁ। টাঙ্গাইলের হ্যাঁ, শাড়ির জিআই ঝামেলা নিয়ে হচ্ছে। যেটা হুম। হলো, এটা কি এনে জিয়া। ভিডিও বানাইছিস? আমার না মনে না হয় না, মানে, আমি কোনো ভিডিও বানাইনি। সো মোস্ট লাইকলি আজকে বোধহয় আমি দেখতেছি নিউজটা বের হয়েছে যে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল টাঙ্গাইল শাড়ি। সো এটা হ্যাঁ, নিয়ে ইন্ডিয়া নিয়ে গিয়েছিল মোস্ট লাইকলি, তারপর দেখি অনেক কথাবার্তা হয়েছে, তারপর আজকে দেখলাম যে ফাইনালি বাংলাদেশ থেকে আবার স্বীকৃতিটা পাচ্ছে। আই এম নট শিওর যে আসলে কতটুকু ভ্যারিয়েবল, বাট আপনারা বলতে পারবেন নাকি? জিআই কথাটার মানে কি? জিওগ্রাফিক আইডেন্টিটি না? হ্যাঁ, সো এনায়েত, ভিডিও বানাস নাই? টাঙ্গাইলকে, আমি এটা নিয়ে এখনো বানাই, আমি কোনো কথা বলতে চাই না উল্টা আচ্ছা পাল্টা আচ্ছা, তাহলে ইনফরমেশন তাহলে দিতে হ্যাঁ, চাই না। তাহলে বাদ। সো জিওগ্রাফিক আইডেন্টিটি যদি হয়, জিওগ্রাফিক্যাল ভৌগোলিক ইন্ডিকেশন, নির্দেশক, জিআই। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, এটা তো নিজের দেশ মানে নিজেই নিজেদের দেয়। সো টাঙ্গাইলের শাড়ি যে জিআই, এটা তো বাংলাদেশ সরকারই টাঙ্গাইলের শাড়িকে দিচ্ছে, তাই না? So, যেরকম ইন্ডিয়া দিছে ইন্ডিয়ার পার্টটাকে। এরপরে আই থিঙ্ক যারা নিজেদেরকে জিআই দেয়, এরপর ওইটা নিয়ে ইন্টারন্যাশনাল হলো নেক্সট স্টেপ। তো ফার্স্টে তুমি তোমার অনেকটা অস্কারে নিজের ছবি পাঠানোর মতো ব্যাপার। নমিনি, আচ্ছা হ্যাঁ, ফার্স্টে নিজেকে নিজেরাই নমিনি করা। নিজেরা ঠিক করবো কোনটা যাবে, তারপরে পাঠাবো এবং তারপরে ডিসাইড হবে। তো ও মানে এরকম আমাদের, নিজের দেশই আমরা নিজের নিজেরাই প্রায়োরিটি জিআই স্বীকৃতি দেয়। দিইনি এতদিন নিজেদেরকে। আ- আমরা ইন্ডিয়া দেওয়ার পরে দিছি, ইন্ডিয়া দেওয়ার পরে তাড়াহুড়ো করে তারপর বাংলাদেশ জিআই দিছে, যাতে বাংলাদেশও পাঠাইতে পারে। এটা দেখা যাক এখন কি হয়। ঠিক আছে, দেখা যাক কি হয়। হ্যাঁ, কি যেটা হয়। ব্রিং ব্যাক আওয়ার সারি, যে ডেইলি স্টারের আর্টিকেল। হ্যাঁ। কুল। ঠিক আছে, আমার পারার ভাই খুব ডেইলি স্টারের আর্টিকেল দেখতেছে, এর খুব থেকে বড় খুব, জোক আর কি হইতে তাই না? পারে? দ্য জোক জাস্ট রানস ইটসেলফ, তাই না? ডেইলি প্রথমে স্টারের আসছে আর্টিকেল। আমি দেখতেছি ডেইলি স্টারের সাথে না, আমার লাস্ট বার যখন দেশে ছিলাম তখন আমার একটা মিটিং হয়েছিল, কি নিয়ে ইন্টারেস্টিং যে আপনি মিটিং। আমাদেরকে আর পচাবেন না পডকাস্টে। উনি মনে হয় জানতো না, খুবই তাজদিন, তাজদিন তাজদিন ভাই, বেশ হ্যাঁ। উচ্চপদস্থ, হ্যাঁ উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে। উনি সম্ভবত বন্ধুর পডকাস্ট দেখে না, তো রেজিস্টারের বিষয়ে আমার মতামত সম্পর্কে উনি অত ওয়াকিবহাল না। তো এবং বেশ আমাদের জ্ঞান গর্ভ হবে, ভালো লোক আসলে এমনিতে, ভালো মানুষ। আলাপ আলোচনা হচ্ছিল যে ডেইলি স্টার কি পডকাস্ট করবে নাকি, ওইটা আমি হোস্ট করবো নাকি, স্ল্যাশ ইন্টারভিউ টিউ হাবি যাবি, অনেক কিছু নিয়ে একদিন অনেকক্ষণ আলাপ আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত অবশ্য কিছুই হয় নাই, but আলাপ আলোচনা হয়েছে। বাট আই স্টিল হেট ডেইলি স্টার।
এই স্যার অনেকদিন হয়ে গেছে এনায়েত কোনো অ্যাওয়ার্ড পায় না, কাহিনী কি? আমার অ্যাওয়ার্ড পাওয়া শেষ ভাই, কয়বার অ্যাওয়ার্ড পাবো, হয়ে গেছে তো। অনেকদিন হয়ে গেল নতুন কেউ এনায়েতকে কোনো অ্যাওয়ার্ড দিচ্ছে না, সামথিং ইজ ওয়েল না দ্য না ফিশি। অ্যাওয়ার্ড ভাই, শোজ গো, আসলে তো একসময় হঠাৎ করে একটা ধুম চলে, এটা ফ্যাট ছিল, 4 মাস থেকে অ্যাওয়ার্ড শো হচ্ছে, হঠাৎ করে নাই, ক্লোজড। হ্যাঁ সিজন আছে মনে হয় একটা। এখন অনলি কন্টেন্ট দিতে হবে। তোমরা কি কেউ, সাদমান বলছিল 2024-এ তুমি ইংরেজি কন্টেন্ট দিবা, রেগুলার কন্টেন্ট, এরকম কি কি জানি গত 2023-এর ডিসেম্বরে কিছু কি তুমি করছো তারপরে নাকি হ্যাঁ এখনো? টিকটকে মানে দিচ্ছি, বাট নিজের nice. চ্যানেলে এখনো দেওয়া শুরু করিনি, আমি জাস্ট কুল টাইম পাইতেছি না, বাট হ্যাঁ নিজের তুমি কি চ্যানেলে নিয়ে আমার দেওয়া ব্যস্ত? শুরু করবো। আছে জিনিসপত্র আছে, আপনারা জানেন, আচ্ছা বাট আচ্ছা। বলতে ফারহান পারতেছি না ভাই, আপনার অনলাইনে, মতন বাট এখন আমরা মিলিয়নিয়ার হই নাই যে আমরা ওই হ্যাঁ রিল্যাক্স মুডের মধ্যে চলে যাব, কিছু আমরা কাম এখন টাম হাসিল আছে করতে আমাদের, হইতেছে। হ্যাঁ। ইয়াস। বাট হ্যাঁ ওইটাই, বাট হ্যাঁ টিকটকে ইংলিশ দিচ্ছি, আর লেখালেখি চলতেছে, ডেইলি লেখালেখি চলতেছে, সো গোয়িং ওয়েল, নট ব্যাড, আসলে সব ভালোই চলতেছে। বই বই বের হবে না তোমার এবার কোনো? না এবার বই দিচ্ছি না, ইনশাল্লাহ নেক্সট ইয়ার দিব, এবছর শেষ করি নাই পুরো জিনিসটা, গুছাই করব, রাশ করার কোনো দরকার নেই আসলে। আমার মনে হয় না আমি কখনো আর বই লিখতে পারবো যতদিন পর্যন্ত আমি ইনফ্লুয়েন্সার। লজ্জায় যে আমি একজন ইনফ্লুয়েন্সার এবং আমি একটা বই লিখছি, বই এই কথাটা লিখতেছেন আমি এই কখনো লজ্জা। সমাজকে বলতে পারবো না যে ভাই আপনি বই কিনেন, কারণ দি আমি বই লিখছি। প্যারাডক্স, তাই না? ইনফ্লুয়েন্সার না হইলে বই বিক্রি হবে না, বাট ইনফ্লুয়েন্সার হইলে বই লিখলে আপনি পচানি খাবেন, বিকজ আপনি মানে ইনফ্লুয়েন্সার জন্য আপনার বই বিক্রি হচ্ছে, এবং এটার মানে আমি মধ্যেই কখনো চলতে বলবো। থাকবে আমাদের জীবন। আমি এই কারণে আমার ঠিক পদ্মা আছে। সেতু বইটা হুম, নিয়ে খুব প্রাউড, এই সেন্সে যে আমি এই কন্টেন্ট ক্রিয়েশনের আগে এটা লেখা বই মেলায় পাবলিশ করছিলাম। হুম। আচ্ছা হ্যাঁ, এটা এইটা একটা তুই ভালো ব্র্যাক নোট করতে ছিল। পারিস, আসলে এটা হ্যাঁ, আসলে তোমার ফ্যাকচুয়ালি কারেক্ট। এনায়েত, কেউ যদি পদ্মা সেতু কিনতে চায় তাহলে সে কোথা থেকে কিনবে, তুমি একটু মানুষকে জানাও। কেউ পদ্মা সেতু কিনতে চাইলে সে যাবে ইউপিএল এর স্টলে অথবা প্রকৃতি পরিচয়ের স্টলে, ওইখানে পদ্মা সেতু কোথায় অফকোর্স থাকবে। স্টল গুলা নাম্বার জানো? না না, এগুলো আমরা জানি না এগুলো। দেখেন এই হচ্ছে আপনাদের লেখক, সে নিজের স্টলটা পর্যন্ত চেনে না, একটা বই লিখছে সে না গবেষকের না মতো না, আমরা বলতেছে, তো আর এরকম এত। কোনো যত্ন নাই। তোমার উচিত একদিন যা বুক সাইন করা, হ্যাঁ সোশ্যাল হ্যাঁ মিডিয়ায় হ্যাঁ, এটা জানাই আসলে টানা একদিন উচিত, যে। এটা আসলে উচিত না, এটা গত দুই বইমেলাতে তো করছি আসলে, কিন্তু এই এখন দিক আর যা থেকে, করতে ইচ্ছা করে না, এই যে এত কাহিনী দেখা দেখা মনে হয় যে নিজেকে কোন জায়গায় এই দিক, নিতেছি ভাই, আর ভাল লাগে না। আরে নিজে যেটা ভাল লাগবে এটা করবে। এই দিক থেকে একটা মানে সব থেকে সিরিয়াস, সেটা হচ্ছে অন্তিক। ও সে বস। যে বছরের পর বছর করতেছে এন্ড এফোর্ট দিতেছে, ওর বদল হয় নাই কোনো, মানে হুম। ওইভাবেই এফোর্ট দিয়ে যাইতেছে, সো আই গেস অন্তিকের এখনো ওই ড্রাইভটা আছে, ফায়ারটা আছে, এত কিছু পাওয়ার পরও না, ইটস অন্তিকের তো ইটস কন্টেন্ট বানানো ডিফারেন্ট। লাগে না, ও তো খালি বই বিক্রি করে আর টি শার্ট বেচে আর টি কমিক্স শার্ট বেচে, আছে, এইগুলাই ওর কন্টেন্ট এটাই বানানোর হোক। টাইম গুলা বাইচে যায়, এগুলা করে ও। Cool. ঠিক আছে, আমরা শেষের দিকে আগাই, আমি একটা হুম, লাইভে জয়েন করবো একটু পরে। আমরা জি, আর আজকে প্রথম আমি ছাড়া গুড, ফারহান ভাই বলতেছে যে একটা তাই না, যে পডকাস্ট ক্রিয়েট যেতে করি। হবে, আমি একটা ফাইনালি আমার একটা মিলেনের কোনো কি এটা কাজ কি আছে ইয়ে ইংলিশ আছে, আসলে। না বাংলা ভাই? হ্যাঁ। বাংলা, আমাদের একটা ওই যে কোর্স রিলের একটা জিনিস আছে, হুম, একটা লাইভ করতে হবে ওখানে। ও, আহ, গুড টু আপনারা সি যারা বই এ কিনেন নাই, ইয়াং গাই হাসেল আসলে। হ্যাঁ আপনিও হাসল করেন, হ্যাঁ ঠিক আছে। আমি আপনি যদি এখন বলতেন আপনি গাছ লাগাইতে যাবেন তাহলে অনেক কষ্ট পাইতাম আমি আসলে আমি কালকে সিরিয়াসলি। অনেকক্ষণ গাছ লাগাইছি, আজকে আপাতত So, গাছ বিষয়ে আমি একটা মেগা ভিডিও করতেছি, সো এখন তো আসলে ঠিক নাই যে কোন ভিডিও কোথায় পাবলিশ হয়েছে, আমি বলতে পারবো না এই মুহূর্তে যে কোন ভিডিও আসলে কোথায় পাবলিশ হবে। ফেসবুকে পাবলিশ হবে এবং একই সাথে আমার যে 30-40টা চ্যানেল আছে এখন, এগুলোর কোনো আপনি অ্যাপল ভিশন প্রোতে পাবলিশ করেন একসাথে তো সবগুলো। আমি so, আহ, এই মুহূর্তে যখন আমি এই ভিডিও রেকর্ড করতেছি তখন আমার পরিকল্পনা হইলো ইংরেজি ভিডিও যাবে খালিদ ফারহান ইউটিউবে এবং খালিদ ফারহান ইনস্টাগ্রামে, বাংলা ভিডিও যাবে দুইটা বস্তিতে, ফেসবুক আর টিকটক, এই দুইটায়। এই দুইটাকে বাংলার জন্য রাখা হয়েছে কারণ বাংলাদেশি মানুষজন ওখানে ঘোরাঘুরি করে। আহ, এটা হইলো জেনারেল স্ট্রাকচার। কখনো যদি আমার মনে হয় ইম্পর্টেন্ট কিছু বলা দরকার, বা একটা সুন্দর ভিডিও যেটা ইউটিউবেও থাকা উচিত, ওটা যাবে প্যাসিভ জার্নালের ইউটিউব চ্যানেলে। তো প্যাসিভ জার্নালের আবার দুইটা ইউটিউব চ্যানেল, একটার নাম প্যাসিভ জার্নাল, একটার নাম প্যাসিভ জার্নাল স্টুডেন্ট রিভিউজ। স্টুডেন্ট রিভিউজে 70,000-এর মতো সাবস্ক্রাইবার, আর এমনি যেটার নাম আসল প্যাসিভ জার্নাল ওটা মাত্র খোলা, ওটা হয়তো 2-3 হাজার সাবস্ক্রাইবার। সো যে কলার নাম বললাম আমি, এগুলার কোথাও আপনারা আমাকে খুঁজে পাবেন। তো আপনারা এই সব কটায় চোখ রাখবেন। আপনারা আপনারা যারা এতক্ষণ টাইনা টাইনা দেখছেন তা আসছেন এই পর্যন্ত, তাদের জন্য বলি সাদমানের মাঝখানে দুইবার হাই তুলছে। এটা হচ্ছে ইউটিউব ভিডিওর পরে দেয়া থাকে না যে সব সব সোশ্যাল মিডিয়া সাইটে লিংক দেয়া থাকে, তারপর দুইটা বক্স দেয়া থাকে, ওইটাকে কেউ রিডিং পড়লে এই ওইটাকে রিডিং জিনিসটা। পড়ে শুনাইছে এবং আমরা বুঝছি সেটা কতটা বিরক্তিকর। যাই হোক, ভালো ভালো। থাকেন সবাই এবং ভালো সবার সাথে থাকবেন। আমাদের দেখা হবে 2-3 দিন পর। 2-3 দিন পরে হ্যাঁ ডেফিনেটলি 2 দিন নেক্সট উইকে, হ্যাঁ সামথিং পরে, এটা দিন হইতে পারে, মাস হইতে পারে, বছর হইতে পারে, বলা যায় না। ব্ল্যাঙ্ক আচ্ছা, চেকের মতো এনা যেরকম থাকে, ব্ল্যাঙ্ক টাইমিং। এনা যত তাড়াতাড়ি আবার ফ্রি হয় আমরা তত ও তাড়াতাড়ি আবার পরের পডকাস্ট রেকর্ড আচ্ছা করবো। আচ্ছা, ভালো ভালো বলা যায় ভালো। আমি আমি সামনের মাসে মরক্কো থাকবো। So, ও, সামনের মাসে হয়তো আমাদের তাইলে একটু গেছে। সমস্যা হবে।
হুম। তারপরে দেখা যাক, আমরা খুব তাড়াতাড়ি আবার আপনারা যারা আমাদেরকে শোনেন আপনারা আমাদের কমেন্টে জানাবেন, এবং আপনারা যদি চান তাড়াতাড়ি আরেকটা পডকাস্ট আসুক, আপনারা এনায়েতের ছবিতে যে কমেন্ট করবেন। ইয়েস আমার স্যার, ছবিতে কমেন্ট দ্যাটস দ্য করবেন। বেস্ট ওয়ে টু রিচ আস। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে, আছে, ভালো থাকেন সবাই সবাই, ভালো টাটা। থাকবেন, আল্লাহ হাফেজ।